আসসালামু আলাইকুম। আজকে আমি জাতিসংঘের ওয়ান শট ক্লাস নেব। আজকের ক্লাসে কি আছে আমাদের জন্য? জাতিপুঞ্জের মতো একটা বৈশ্বিক প্রতিষ্ঠান কেন গড়ে তোলা হলো, এটা আমাদের একটা প্রাইম কনসার্ন। এটার পিছনে যে বিষয়টা দায়ী সেটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা প্রাথমিকভাবে এত বড় একটা যুদ্ধ ছিল যে সবাই একদম হতচকিত হয়ে গেল এবং এটাকে নাম দিল দ্য গ্রেট ওয়ার। গ্রেটেস্ট নয়, কিন্তু গ্রেটেস্ট ওয়ার কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথমে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে দেখে সবাই ভাবতে শুরু করলো এটা সবচেয়ে বড় যুদ্ধ, এই জন্য নাম হয়ে গেল দ্য গ্রেট ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কাল হচ্ছে 28 জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল দুটো শক্তির মধ্যেই, মেইনলি অক্ষশক্তি এবং মিত্র শক্তি। দুই শক্তি মিলে যুদ্ধ করে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা এবং ঐক্য একেবারে ধ্বংস করে দিয়েছিল। যখন এই সমস্যাটা বিশ্বের বরেণ্য নেতাদের চোখে ধরা পড়ল, তখন তারা চিন্তা করলেন যে এই অচল অবস্থা থেকে আমরা বিশ্বটাকে একটু স্টেবল করতে চাই। আর এই জন্যই বিভিন্ন কুশীলভ, বিভিন্ন বরেণ্য নেতৃবৃন্দ বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করলেন। তার মধ্যে আমরা একটা পদক্ষেপের কথা জানি, সেটা হলো দ্বিতীয় ভার্সাই চুক্তি, যেটা হয়েছিল 1919 সালে। এখন দ্বিতীয় ভার্সাই চুক্তি কি সেটা তো একটু বিস্তারিত জানবই। দ্বিতীয় ভার্সাই চুক্তি যখন প্রসঙ্গে আসবে তখন কিন্তু প্রথম ভার্সাই চুক্তি কি সেটাও জানতে চাইতে পারে। প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1783 সালে। এই চুক্তিটা হয়েছিল আমেরিকাকে স্বাধীনতার স্বীকৃতি প্রদান করার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে। আমি এখানে রিলেট করলাম, দ্বিতীয় ভার্সাই চুক্তি পড়াতে গিয়ে ফার্স্ট ভার্সাই চুক্তি টানলাম। এখন আপনি যদি অতি আগ্রহী হয়ে তৃতীয় ভার্সাই চুক্তি নিয়ে টান দেন, এই চুক্তি পাবেন কোথায়? এই চুক্তি আপনি বিয়ের পরে করেন আপনার বউয়ের সাথে। তার আগে এটা দেখি। তাহলে দ্বিতীয় ভার্সাই চুক্তি হলো 1919 সালে। এই ভার্সাই চুক্তির প্রস্তাব অনুযায়ী আমরা দেখব যে 1920 সালের 10 জানুয়ারি জাতিপুঞ্জ নামে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। তাহলে জাতিপুঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে 1920 সালের 10 জানুয়ারি। আমরা একটু একটু পড়ব, একটু একটু মনে রাখার মতো কিছু ক্লু বের করব এবং ভেবে নিব যেন পরীক্ষা আমাদের এই বিষয়ে কোনো কমন মিস্টেক্স না হয়, কারণ কমন মিস্টেক্স আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা প্রথম বিশ্বযুদ্ধের বিষয়টা জানলাম যে 14 থেকে 18 পর্যন্ত হয়েছিল। সুতরাং বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেই যেহেতু সংগঠনের যাত্রা, সুতরাং এই যুদ্ধের মাঝখানে সংগঠন আর হবে না, যুদ্ধের পরেই হবে। যুদ্ধের পরে চুক্তি হলো 1919 সালের দ্বিতীয় ভার্সাই চুক্তি। এই চুক্তিতে যুদ্ধের জন্য জার্মানিকে দোষী সাব্যস্ত করে বিচার করার পাশাপাশি বিশ্ব ব্যবস্থাকে স্টেবল করার জন্য একটা সংগঠনের প্রস্তাব করা হয়। সেই প্রস্তাব অনুযায়ী 1920 সালের 10 জানুয়ারি এই জাতিপুঞ্জ যাত্রা শুরু করে। এখন আমরা সিরিয়ালটা যদি ধরি, 18তে যুদ্ধ শেষ, 19 চুক্তি, 20 সংগঠনের যাত্রা শুরু। তাহলে 18, 19, 20 হয়ে গেল, কিন্তু কয় তারিখ? 10 তারিখ। ব্যাপারটা সহজ, জাস্ট এভাবে বলবো 10, 20। কি বলবো? 10, 20, 10 জানুয়ারি 1920 সাল। তাহলে 10 জানুয়ারি 1920 সালে কার যাত্রা শুরু হলো? জাতিপুঞ্জের। এই জাতিপুঞ্জ গড়ে তোলার পিছনে সবচেয়ে প্রধান যিনি দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন উড্রো উইলসন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। এই যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট তিনি আনস্টেবল অবস্থাকে স্টেবল করার জন্য তার দেশের কংগ্রেসে 14 দফা প্রস্তাব পেশ করেন। তাহলে কোয়েশ্চেনটা আসতে পারে জাতিপুঞ্জের উদ্যোক্তা কে ছিলেন? তিনি হচ্ছেন উড্রো উইলসন। তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? যুক্তরাষ্ট্রের কততম? 28তম। তিনি কত দফা ঘোষণা করেছেন? তিনি ঘোষণা করেছেন 14 দফা। জাতিপুঞ্জ যে 14 দফার একটা দফা থেকেই হয়েছে, এটা আমরা প্রায় সবাই জানি। উড্রো উইলসনের ঘোষিত 14 দফার 14 নম্বর দফা থেকেই জাতিপুঞ্জ গঠন করা হয়েছে। এই 14 দফা আমাদের মাথায় থাকলে আমরা এবার রিলেট করব যে উড্রো উইলসন কততম প্রেসিডেন্ট ছিলেন। যদি কখনো প্রশ্ন আসে, জাস্ট 14কে ডাবল করে দিব। 14কে ডাবল করে দিলে আমরা দেখব যে 14 দফা ঘোষণা করেছেন 28তম ইউএস প্রেসিডেন্ট, তিনি কে? উড্রো উইলসন। এই 14 দফার কত নম্বর দফায় জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব করা হয়েছিল? 14 নং দফায়। এর পাশাপাশি তিনি আরও বিভিন্ন অচল অবস্থাকে সলভ আউট করার জন্য তিনি কিছু প্রস্তাব করেছিলেন। উড্রো উইলসন কংগ্রেসে 1918 সালের 8 জানুয়ারি এই 14 দফা দাবি উত্থাপন করেন। এই 14 দফা দাবির প্রাইম কনসেপ্টটি ছিল বিশ্ব ব্যবস্থাকে স্টেবল করা, অর্থাৎ বিশ্ব ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠিত করা এবং যে দেশগুলো আছে সেই দেশগুলোর ন্যায়সঙ্গত অধিকার সুপ্রতিষ্ঠিত করা। এইসব দেশগুলোর অধিকার সমুন্নত করার জন্য একটা সংস্থার দরকার, আর এই কথাটা বলা ছিল 14 নম্বর দফায়। এবং এই দফা অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই আলোচনার জাতিপুঞ্জ। জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, আর যে অফিসটাতে ছিল সেটা হচ্ছে প্যালেস অফ নেশনস। কিন্তু জাতিপুঞ্জ বিলুপ্ত হওয়ার পর থেকে এই প্যালেস অফ নেশনসে জাতিসংঘের ইউরোপিয়ান দপ্তর করা হয়েছে। তাহলে জাতিসংঘ যেটা আমরা এখন পাচ্ছি সেটার দপ্তর দুইটা। জাতিসংঘের মূল সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে, আর ইউরোপিয়ান দপ্তর হচ্ছে জেনেভাতে। আর জেনেভার যে অফিসটাতে এখনকার দপ্তর, এটা কিন্তু আগে জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল। জাতিপুঞ্জ বিলুপ্ত হওয়ার পরে
একই জায়গাতেই কিন্তু জাতিসংঘের ইউরোপিয়ান দপ্তর করা হয়েছে। ওই ভবনটার নাম হচ্ছে প্যালেস অফ নেশনস। জাতিপুঞ্জের মূল সংস্থা তিনটি, একটা হচ্ছে অ্যাসেম্বলি, আরেকটা হচ্ছে কাউন্সিল, আরেকটা হচ্ছে সেক্রেটারিয়েট বা সচিবালয়। অ্যাসেম্বলির বাংলা পরিষদ, কাউন্সিলকে আমরা কাউন্সিলই লিখব, আর সচিবালয় তো আছেই। এখন এই তিনটা নাম নিয়ে যদি কখনো পরীক্ষা প্রশ্ন আসে কিছুটা ঝামেলা হতে পারে, ঝামেলাকে আমরা আজকে গায়েব করে দিব। আমরা তিনটা বাংলা নামের প্রথম বর্ণ দিয়ে একটা শব্দ বানিয়ে ফেললাম, প্রকাশ। বলেন প্রকাশ কী হবে? পরিষদ, কাউন্সিল, সচিবালয়। তাহলে অ্যাসেম্বলি বা পরিষদ, কাউন্সিল নিজেই আছে, আর সচিবালয় বা সেক্রেটারিয়েট। এরপরে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 42টি দেশ। এখানে কিন্তু জার্মানিকে শুরুতেই রাখা হয়নি, আবার ইউএসএ নিজে থেকেই আসেনি। এগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন 3 জন। তার মধ্যে প্রথম মহাসচিব হচ্ছেন স্যার এরিক ড্রামন্ড, তার বাড়ি ইউকে। দ্বিতীয় মহাসচিব ছিলেন জোসেফ এবেনেল ফ্রান্স। তৃতীয় এবং শেষ মহাসচিব ছিলেন সিন লেস্টার, তার বাড়ি হচ্ছে আয়ারল্যান্ড। জাতিপুঞ্জেরও কিন্তু 2টা সহযোগী সংস্থা ছিল, একটা হচ্ছে আইএলও। এই আইএলও গড়ে উঠছিল 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। আর জাতিপুঞ্জের আরেকটা সহযোগী সংস্থা ছিল, সেটা হচ্ছে পিসিআইজে। কিন্তু আমাদের বর্তমান সময়ের অনেকগুলো বইতে পিসিএ লেখা আছে, এই তথ্যটা সঠিক নয়। আমরা এটা ক্লিয়ার করে নিব। পিসিআইজে এই প্রতিষ্ঠানটি ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। এটা গড়ে উঠছিল 1922 সালে। আর এই পিসিআইজে বর্তমানে যে সংস্থা হিসেবে কাজ করছে সেটা হচ্ছে আইসিজে। অর্থাৎ পিসিআইজে জাতিপুঞ্জে ছিল, জাতিপুঞ্জ বিলুপ্ত হওয়ার পরে একই ধরনের কাজগুলোর দায়িত্ব পেয়েছে আইসিজে, জাস্ট একটু নামটা চেঞ্জ হয়েছে এবং মডিফাইড হয়েছে। তাহলে আমরা আইসিজেকে পাচ্ছি, এটা হচ্ছে পিসিআইজে এর স্থলাভিষিক্ত। এখন এখানে একটা ক্র্যাকিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ইউএসএ জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও কেন সদস্য হয়নি। এটা আমাদেরকে পরীক্ষকরা ভাইবা বোর্ডে কখনো যদি জানতে চান তাহলে একটু ঝামেলা হতে পারে। সো আমরা এটা ক্লিয়ার করবো। প্রিলির জন্য একটু জানবো আমরা কোন দেশ জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য হয়নি, সেটা হচ্ছে ইউএসএ। আর ভাইবা বোর্ডে জানতে চাইতে পারে কেন হয়নি, আমরা সেটা ক্লিয়ার করব। ইউএসএ জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য হয়নি, এর পিছনে আমরা বোল্ড 4টা রিজন পাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা মার্কিন বিচ্ছিন্নতাবাদ নীতি এর পিছনে কাজ করেছে, মনরো ডক্ট্রিন 1823 এর পিছনে কাজ করেছে, জাতিপুঞ্জ সনদের যে 10 নং অনুচ্ছেদ ছিল সেটাও এর পিছনে কাজ করেছে। এরপর প্রেসিডেন্ট উড্রো উইলসনের অসুস্থতা এবং তার রাজনৈতিক ব্যর্থতা বা দূরদর্শিতার অভাব, এই 4টা বিষয়ের একটা কম্বাইন্ড ফলাফল ছিল জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য না হওয়ার পিছনে। মার্কিন বিচ্ছিন্নতাবাদ নীতি বা আইসোলেশন পলিসি, অনেকগুলো দেশ যখন নিজেদেরকে স্বাবলম্বী মনে করে কিংবা নিজেদেরকে অন্য কারো রোষানল থেকে বাঁচিয়ে রাখতে চায় তখন আইসোলেশন নীতিটা ফলো করে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন পারমাণবিক বোমার আঘাতে জর্জরিত হয়ে যায় তারাও কাইন্ড অফ আইসোলেশনে চলে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র অতি পূর্বকাল থেকেই এই আইসোলেশন নীতিটা মেনটেন করে আসছিল। যখন প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে গেল তখন ওরা চিন্তা করলো যে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের সাথে বেশি অংশগ্রহণ করি কিংবা প্রথম বিশ্বযুদ্ধের পরে যে বৈশ্বিক সংস্থা গঠনের প্রস্তাব করা হচ্ছে এটার সাথে যদি আমরা একাত্ম হয়ে যাই তাহলে আমরা অনেকের সাথে মিশে যাব, আমরা আর আইসোলেট থাকতে পারবো না। এই জন্য আমরা আমাদের আইসোলেশনটাকে প্রাধান্য দিয়ে আমরা আর এই সংস্থার সদস্য হব না, এটা একটা প্রাইম রিজন। আমেরিকা বিচ্ছিন্নতাবাদী নীতিকে প্রায়োরিটি দিয়ে এই সংগঠনে যুক্ত হতে চায়নি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো মনরো ডক্ট্রিন 1823। মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো উনি 1823 সালে মার্কিন পররাষ্ট্রনীতির একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছিলেন যেটা এখনও মার্কিনিরা ফলো করে। মনরো ডক্ট্রিন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মৌলিক বা মূল বাস্তবতা। এই মনরো ডক্ট্রিনে বলা ছিল উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পুরো অংশটাই ইউরোপের প্রভাব থেকে বেঁচে থাকবে। ইউরোপিয়ানরা যদি নিজেরা মারামারি করে আমরা ওদের কাছে যাব না, ওদেরকে সাহায্য করব না, ওদের কাছ থেকে সাহায্য আমরা আশা করব না। আর আমাদের যেই জোন এই জোনটা পুরোপুরি ইউরোপিয়ান প্রভাব মুক্ত থাকবে। আর মনোনীতিতে বলা ছিল আমরা যাদেরকে স্টেবল করার জন্য উঠে পড়ে লাগছি এদেরকে যদি স্টেবল করে দেই এরা তো একসময় আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে, সুতরাং ওরা মারামারি করতে থাকুক, আমরা আমাদের মতো আইসোলেট হয়ে থাকি। অর্থাৎ মনে করা হতো ইউরোপিয়ান শক্তির বিস্তার মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। এই যাবতীয় বিষয়গুলোই ছিল মনরো ডক্ট্রিনের মৌলিক কনসেপ্ট। মনরো ডক্ট্রিন তাহলে কত সালে প্রণীত হয়েছে? 1823 সালে। ডক্ট্রিন বলতে মেইনলি বোঝানো হয় বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট তাদের শাসন প্রক্রিয়ায় কিছু প্রিন্সিপাল ফলো করতেন যে প্রিন্সিপালগুলো তাদেরই প্রস্তাবিত ছিল।
ওই প্রিন্সিপালগুলোকে বলা হচ্ছে ডকট্রিন। এভাবে মার্কিন প্রেসিডেন্টদের বিভিন্ন ডকট্রিন আমরা আমাদের মার্কিন ইতিহাস ও রাজনীতির ওই ক্লাসে আলোচনা করব। আরেকটা ক্র্যাকিং বিষয় হলো জাতিপুঞ্জ সনদের 10 নং অনুচ্ছেদ। এই 10 নং অনুচ্ছেদে যা বলা ছিল তা দেখে আমেরিকা একদমই মেনে নিতে পারেনি। 10 নং আর্টিকেলে বলা ছিল যেসব দেশগুলো যুদ্ধের মধ্যে এক্সটার্নাল অ্যাগ্রেশনের শিকার হয়েছে, অর্থাৎ অনেক বেশি মার খেয়েছে, যুদ্ধের পরে যেসব দেশগুলো ক্ষতিপূরণ দিবে ওই ক্ষতিপূরণের সিংহভাগ যাবে হচ্ছে ওইসব দেশগুলোতে যেসব দেশগুলো বেশি মার খেয়েছে। স্বাভাবিকভাবে ইউরোপিয়ান দেশগুলো বেশি মার খেয়েছে, তার মধ্যে ফ্রান্স আছে, ইউকে আছে, এভাবে করে করে ছোটো বড়ো আর অনেকগুলো দেশ। এই দেশগুলো যখন অনেক বেশি পরিমাণ জরিমানা পেয়ে যাচ্ছিল তখন সেটা আমেরিকা মেনে নিতে পারেনি। আমেরিকা বলল, আমি আয়োজন করে দিলাম, আমি বিচার করে দিলাম, আমি খেতে পারছি না, তোরাই খাবি, যা, আমরা এটা মানবই না। এই জন্য মার্কিন কংগ্রেস এই জাতিপুঞ্জে আসার জন্য আর উড্রো উইলসনকে অনুমতি দেয় নাই, এজন্য তিনি যুক্ত হতে পারেন নাই। আর সবচেয়ে যে বিষয়টা একদম মাথাছাড়া দিয়ে উঠেছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট উড্রো উইলসনের অসুস্থতা আর তার রাজনৈতিক ব্যর্থতা। উনি রাজনৈতিকভাবে ব্যর্থ না হয়ে কোনো অপশন ছিল না। উড্রো উইলসন ছিলেন তখনকার সময়ে ডেমোক্রেটিক প্রার্থী, অর্থাৎ ডেমোক্রেটিক দল থেকে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ায় তখনকার সময়ে যারা সিনেটর ছিলেন ওই সিনেটররা ছিলেন রিপাবলিকান। তো রিপাবলিকান দলের কেউ ডেমোক্রেটিকদেরকে সাহায্য করবে এমন হওয়ার কথা না। তাও আবার এ ধরনের একটা বিষয় যেখানে মনরো ডক্ট্রিন ঝুলতেছে, যেখানে মার্কিন বিচ্ছিন্নতাবাদ দিয়ে নীতি ঝুলতেছে এবং 10 নম্বর অনুচ্ছেদের যেই লোভনীয় বিষয় সেটাও ঝুলতেছে। এত কিছুর পরে মার্কিন সিনেটররা ডেমোক্রেটিক একজন প্রেসিডেন্টকে অনুমোদন দিবে না, দেয়ও নাই। এই জন্য এই তেনা পেঁচানো দেখতে দেখতে এই উড্রো উইলসন তিনি কিন্তু স্ট্রোক করে ফেলছিলেন। তো স্ট্রোক করে ফেলার পরে তিনি নিজেকে সামলাবেন নাকি চুক্তি সামলাবেন নাকি জাতিপুঞ্জে যাবেন, হয়ে গেল একটা হট্টগোল। এই হট্টগোলে তিনি গোল খেয়ে গেলেন। তিনি আর এই বিষয়টাকে সামনে বাড়িয়ে নিতে পারলেন না। আর এদিক দিয়ে একটা ইতিহাসের জন্ম হয়ে গেল, সেটা হলো জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য হয়নি কোন দেশ, ইউএসএ। এখন আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। আরেকটা দেশও কিন্তু জাতিপুঞ্জের সদস্য হতে চেয়েও পারেনি, সেটা হলো জার্মানি। এবার জার্মানি কেন পারেনি সেটা নিয়ে জানবার চেষ্টা করব। জার্মানিকে জাতিপুঞ্জে অন্তর্ভুক্ত করার পিছনে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটা হচ্ছে লৌকাউন চুক্তি। এটা 1 ডিসেম্বর 1925 সালে এটা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ ছিল 5টি: জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম এবং ইউকে। এই লৌকাউন চুক্তির প্রধান প্রধান যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যুদ্ধের পরে আঞ্চলিক নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত করা, এরপরে ফ্রান্স এবং জার্মানির মধ্যে যে বিরোধ সেই বিরোধটাকে নিষ্পত্তি করা, আর এর পাশাপাশি 1920 সালে যে জাতিপুঞ্জের যাত্রা শুরু হয়েছে তখন থেকে তো জার্মানি এর সদস্য হতে পারেনি। এই চুক্তির মাধ্যমে জার্মানিকেও জাতিপুঞ্জের সদস্যপদ দেওয়ার বিষয়ে প্রস্তাব করা হয় এবং আমরা জানি যে 1926 সালে জার্মানি এই জাতিপুঞ্জের সদস্য হিসেবে যুক্ত হয়। কিন্তু এখানে যে বিষয়টা আরেকটু আপনাকে জানতে হবে সেটা হলো জার্মানিকে 26 সালে যুক্ত করা হলেও 36 সালে জার্মানি আবার এই জাতিপুঞ্জ থেকে বেরিয়ে যায়, কারণ তখনকার সময়ে জার্মানির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী 2টা পোস্টকে মার্জ করে একটা পোস্ট বানিয়ে সেই ক্ষমতায় বসে আছেন জনাব হিটলার। এই হিটলার দেখতে পাচ্ছিলেন যে একের পর এক চুক্তির মাধ্যমে তার দেশ জার্মানিকে অনেক বেশি পরিমাণ অর্থ জরিমানা দিতে হচ্ছিল, অনেক জায়গা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। তিনি যখন ক্ষমতা চলে এলেন, ক্ষমতায় এসেই তিনি চিন্তা করলেন যে এই বিষয়গুলো থেকে তিনি তার দেশকে বের করবেন এবং বের করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি এই জাতিপুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। জাতিপুঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি একের পর এক নিয়ম নীতি ভায়োলেশন করা শুরু করলেন। আমরা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্লাসে আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে ওই ক্লাসটা আপনারা দেখতে পাবেন, সেটা আমি এখানে লিঙ্ক করেছি, দেখে নিয়েন সময় করে। হিটলার যখন ক্ষমতায় এলেন, হিটলার ক্ষমতায় আসার পরে আশেপাশে অনেকে ভয় পেয়ে গেছে, তার সাথে অনেকের অনাক্রমণ চুক্তি হলো, কিন্তু হিটলার অনাক্রমণ চুক্তি আর মানেন নাই। তিনি পোল্যান্ডকে আক্রমণ করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু করে দিয়েছিলেন। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখব যে জাতিসংঘ নামে একটা সংস্থা জন্ম হয়েছে। জাতিপুঞ্জ এবং জাতিসংঘ দুইটারই প্রধান উদ্দেশ্য প্রায় একটাই, সেটা হলো বিশ্বে যেন আর বিশ্বযুদ্ধ সংগঠিত না হয়। জাতিপুঞ্জ ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে এসে একদম বিনাশ বিলোপ হয়ে গেল, আর ওর জায়গায় জন্ম নিল জাতিসংঘ। জাতিসংঘ এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধকে ঠেকায় রাখতে পেরেছে। এখন এটা কতটুকু জাতিসংঘ ঠেকাইছে না কতটুকু ব্যালেন্স অফ পাওয়ার, যৌথ নিরাপত্তা ঠেকাইছে, এটা একটা আলোচনার বিষয়। আমরা জাতিসংঘ নিয়ে কথা বলবো। জাতিসংঘের বিভিন্ন পার্সপেক্টিভ আলোচনার পাশাপাশি আমরা যে কাজটা করব,
জাতিসংঘের সফলতা ব্যর্থতা কী সেটা নিয়ে একটু ফোকাস করব, যেন রিটেন পরীক্ষা আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি। জাতিপুঞ্জের কার্যনির্বাহী পরিষদের স্থায়ী প্রতিনিধি হচ্ছে 4টি দেশ। আমাদের যেসব বইগুলো আছে এই বইগুলোতে কার্যনির্বাহী পরিষদ এই কথাটা সরাসরি না লিখে জাতিপুঞ্জের স্থায়ী সদস্য এইভাবে বলতে চায়। আমরা ক্লিয়ার করব, জাতিপুঞ্জের কার্যনির্বাহী পরিষদের স্থায়ী প্রতিনিধি ছিল 4টি দেশ। এই দেশগুলো হচ্ছে ফ্রান্স, ইউকে, জাপান এবং ইটালি। এগুলোকে আমরা শর্টকাটে এভাবে মনে রাখতে পারি। আমরা একটা জাপানিজ ওয়ার্ড বলবো ফুজি। ফুজিতে কী আছে? ফুজিতে আছে ফ্রান্স, ইউকে, জাপান, ইটালি। ইউএসএ না, ইউএসএ কিন্তু জাতিপুঞ্জে আসেই নাই। সো এখানে ইউ দেখেই ইউএসএকে নিয়ে আসবো, এ ধরনের বোকামি করা দরকার নেই। এখন শুরু করব আমরা জাতিসংঘের ক্লাস। জাতিসংঘের ক্লাসে আমি আপনাদেরকে একটা চুরি শেখাবো। এই চুরিটা একদম জায়েজ চুরি। এই চুরিটা হলো জাতিসংঘের প্রায় কোয়েশ্চেনেরই উত্তর কিন্তু অপশনের মধ্যে আছে। আপনি যদি একটু কমন সেন্স দিয়ে যদি ধরে নিতে পারেন তাহলে আপনি কিন্তু পরীক্ষার হলে শতভাগ সুনিশ্চিত অ্যান্সার করতে পারবেন। আজকে এই জাতিটা দেখাবো আমি। আজকে আমি বিস্তারিত আলোচনা করব, ফ্যাক্ট বুঝাবো, সাথে পরীক্ষার জন্য যা দরকার তা আপনাদেরকে একদম সারা জীবনের জন্য মাথায় ঢুকিয়ে দিব। জাতিপুঞ্জের আলোচনা শেষ, এবার আমরা জাতিসংঘের আলোচনা শুরু করব। জাতিসংঘ এটা কেন গঠন করতে হলো? জাতিপুঞ্জ তো ছিলই। এর পিছনে রিজন হলো জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্য ছিল যেন পৃথিবীতে আর বড় কোনো ক্ল্যাশ বা বিশ্বযুদ্ধ যেন না বাধে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে যে সংগঠনটা বিশ্বযুদ্ধকে ঠেকানোর জন্য বানানো হয়েছিল সে সংগঠনের আর কার্যকারিতা নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং 2 সেপ্টেম্বর 1945 সালে শেষ হয়েছে। তাহলে লম্বা সময় ধরে একটা যুদ্ধ চলছে। বর্তমান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের ক্ষয়ক্ষতির মোট ফলাফলকে ছাড়িয়ে গেছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে বলা হয় দ্য গ্রেট ওয়ার, আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষয়ক্ষতির যুদ্ধ। এখানে 1 সেপ্টেম্বর 39 সালে শুরু হয়েছিল, 2 সেপ্টেম্বর 45 সালে এটা শেষ হয়েছে। মানে সেপ্টেম্বরটা কমন রেখে আমি এদিকে 1 রাখলাম, এদিকে 2 রাখলাম, এটা মনে রাখার জন্য একটু সহজ হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে সবাই হতচকিত। আগের যে সংগঠন, ওই সংগঠনের ভূমিকা একদমই নাই, প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এখন ওই সংগঠনটাকে চেঞ্জ করে দিয়ে নতুন করে একটা পথ চলা শুরু করতে হবে। সেজন্যই জাতিসংঘ গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে গেল। এরপরে বিশ্বযুদ্ধ চলাকালীন সময় থেকে শুরু হয়ে গেল জাতিসংঘ গঠন করার বিভিন্ন উদ্যোগ, সেগুলো আমরা একটু পর আলোচনা যাব। যেহেতু আমরা জাতিসংঘ নিয়ে কথা বলছি, জাতিসংঘের প্রধান যে উদ্দেশ্য সেটা যদি আগে থেকে একটু আলোচনায় রাখি তাহলে মনে হয় ভিতরের কথাগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আর এই পড়াটা রিটেন পরীক্ষায় সামহাউ আপনাকে একটু সাপোর্ট দিবে। যদি কখনও জাতিসংঘের উদ্দেশ্য, গঠন প্রণালী নিয়ে প্রশ্ন আসে, এখান থেকে কিছু বিষয় আপনি অগ্রিম জেনে গেলেন। জাতিসংঘ সনদের ধারা কিন্তু 111টা। এই 111টা ধারার প্রথম ধারায় অর্থাৎ 1 নং ধারায় জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে 4টি মূল লক্ষ্য বা উদ্দেশ্যের কথা বিবৃত হয়েছে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এরপর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ, জাতিসমূহের কর্মকাণ্ডের সমন্বয় সাধনে কাজ করা। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কি না যে আমি প্রত্যেকটা লাইন পড়তে গিয়ে হাসছি, কারণ হচ্ছে জাতিসংঘকে দেখে আপনি না হেসে আর উপায় নেই। ওদেরকে যেই প্রধান উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, ওরা ওই প্রধান না, শুধু প্রধানের কাছাকাছি থেকে ওরা কয়েক লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে। ওরা শুধুমাত্র বড় বড় ভাইদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওদের জন্ম হয়েছে। তাহলে আমরা আপাতত পরীক্ষাতে নাম্বার পেতে হবে, এগুলো একটু জানার চেষ্টা করি। আমরা এবার জাতিসংঘের পটভূমিগুলো গ্র্যাজুয়ালি আলোচনা করব। আমরা একটু একটা চেইন দেখেছিলাম যে যুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, যুদ্ধ শেষ হয়েছে 1945। যুদ্ধ বন্ধ হওয়ার অপেক্ষায় থাকেনি, অর্থাৎ আগের সংগঠনের ব্যর্থতাগুলোকে পাশ কাটিয়ে নতুন সংগঠন জন্ম দেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে। আমরা দেখব 39 সালে যুদ্ধ শুরু হওয়ার পরে 40 সালে একদম বাজে অবস্থা তৈরি হয়। 40 সালে কোনো আলোচনা করতে পারেনি কেউই, কিন্তু 41 সাল থেকে জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে আলোচনাগুলো শুরু হয়। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে যেসব আলোচনাগুলো, সেগুলো কোন সাল থেকে শুরু? 41 সাল থেকে শুরু। আর এখানে যদি আমরা 1-এর কথা খেয়াল করি, 1 যেভাবে সংখ্যা শুরু, ঠিক এই 1 আছে এমন একটা সংখ্যা দিয়েই আলোচনা শুরু। আমি যে কথাটা বলছিলাম যে আজকে ক্লাসটা পুরোপুরি আপনি অপশন থেকেই উত্তর করতে পারবেন, এখন আস্তে আস্তে আমাদের সেই কাজটা শুরু হয়ে গেছে, জাস্ট বুঝে নিতে পারলেই হলো। লন্ডন ঘোষণা, এটা হয়েছিল 12 জুন 1941 সালে। এই দিন কেন এই আলোচনাটা হয়? কারণ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই দিন ইউকেকে হামলা করে। তখনকার সময়ে ইউরোপের অনেকগুলো দেশের অবস্থা খুব বাজে ছিল। অনেক দেশের সরকাররা গিয়ে
ইউকেতে বসে তাদের দেশ পরিচালনা করা লাগছিল, এই জন্য এদেরকে বলা হয় প্রবাসী সরকার। এই 9টি প্রবাসী সরকার, প্রবাসী সরকারের এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখছি, অর্থাৎ এই দেশগুলোর নাম আমি দিয়েছি। এই নামগুলো আপনি কীভাবে জানবেন? আপনি দুইভাবে জানতে পারেন, একটা আপনি গুগলে সার্চ করে জানতে পারেন, আর একটা হচ্ছে আমি যে আপনাদেরকে এই ক্লাসের পিডিএফ দিব বলেছিলাম, ওই পিডিএফটা পেতে চাইলে আপনারা আমার এই ক্লাসটা শেয়ার দিয়ে ওই শেয়ারের স্ক্রিনশটটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেন, আমি আপনাকে এই পিডিএফটা দিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9টা প্রবাসী সরকার একটা বৈঠকে বসছিল। বৈঠকটা হচ্ছে লন্ডনের জেমস প্রাসাদে। এই লন্ডনের জেমস প্রাসাদে বৈঠকে বসে বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তারা একটা ঘোষণা দেন। এই ঘোষণাটাকে বলা হচ্ছে লন্ডন ঘোষণা, আর এটা হচ্ছে জাতিসংঘের প্রথম পদক্ষেপ। তাহলে আমরা মূল কথাটা বুঝে নিলাম, এবার এটা মনে রাখবো কীভাবে। মাঝে মধ্যে আমাদের লন্ডন ঘোষণা এটা কোন মাসে হয়েছিল এটা নিয়ে একটু খটকা লাগতে পারে। আমরা যেহেতু সাল কনফার্ম করলাম, এবার মাসটা কনফার্ম করি। লন্ডন শব্দের সাথে ইংরেজি মাসগুলোতে কবিতার মতো করে মিলে যায় এমন মাস মাত্র একটা, সেটা হলো জুন। আমার সাথে বলেন লন্ডন জুন, আরেকবার বলেন লন্ডন জুন। এবার আপনি খুঁজে বের করেন, দেখি লন্ডনের সাথে আর কোনো মাস মিলে কি না। মিলে না, বাদ দেন। ঠিক এভাবে এরকম করে যদি আমরা আটলান্টিকটার দিকে ফোকাস করি, আটলান্টিকটা হয়েছিল আগস্টে। এখানে আমরা বলতে পারি আটলান্টিক আগস্ট। তাহলে আটলান্টিক আগস্ট কাছাকাছি রেখে যদি উচ্চারণ করি, তাহলে এই আটলান্টিক নিয়েও আর অন্য কোনো মাসে আমরা ঢুকতে পারবো না এখানে কেল্লাফতে। ঠিক আছে, তো বলছিলাম যে আজকে ক্লাস পুরোপুরি চুরির উপর দিয়ে যাবে, আশা করি যাচ্ছে। ওকে, আসেন এবার। লন্ডন ঘোষণা হয়েছিল 12 জুন 1941 সালে। 12টা মনে রাখেন, এত পুঙ্খানুপুঙ্খ টেকনিকের দরকার নেই। 12 জুন 1941 সালে লন্ডন ঘোষণা হয়েছিল, এটা জাতিসংঘের প্রথম পদক্ষেপ। আর দ্বিতীয় ঘোষণাটা হয়েছে আটলান্টিক সনদ। আমরা এই শব্দটাকে সনদ বলি, এটাকে আসলে আমরা বাংলায় উচ্চারণটা মডিফাই করে ফেলছি। এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে সনদ। এটা কিন্তু আরবি ভাষার শব্দ, আবার আরবি শব্দটাও কিন্তু শুদ্ধ না, আরবি শব্দটা শুদ্ধ। তাহলে আরবি ভাষার সনদকে আমরা বাংলায় বলছি সনদ। এখন বুঝে শুনে উচ্চারণ করা উচিত, ঠিক আছে? তো আটলান্টিক সনদ এটা স্বাক্ষরিত হয়েছিল আগস্ট মাসে, সেটা আবার 1941 সালে। তাহলে জাতিসংঘের প্রথম 2টা পদক্ষেপ হয়েছে প্রথম সালে, 1941 সালে। আবার দেখেন এই 41 যেহেতু বারবার আসছে, এই 41কে মনে রেখে এটাকে উল্টে দিলে কিন্তু 14 হয়ে যায়। মানে অপশনের দিকে তাকালেই সব উত্তর পাবেন আজকে, মাথায় রাখেন। আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ একটা রণতরী ছিল, সেটা হচ্ছে প্রিন্সেস অফ ওয়েলস। আরেকটা রণতরী ছিল মার্কিন রণতরী, সেটা কিন্তু আগাস্টা। এই 2 শিপে করে 2 জন রাষ্ট্রপ্রধান আসছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং ইউএস প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। 2 জনে বসে আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। আর এই সনদে কয় দফা ছিল সেটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, 8 দফা। তো আটলান্টিকের 8 আমি আগে থেকেই ক্রস করে রাখছি, আটলান্টিকের 8 আমি আগে থেকেই বৃত্ত করে রাখছি। এই বৃত্ত দিয়ে বুঝাচ্ছি 8-এ 8। কি বলছিলাম যে সব চুরি করা যায়, যাচ্ছে তো? ওকে, তাহলে আটলান্টিক সনদে 8টা দফা ঘোষণা করা হয়েছিল। এরপর আসেন ওয়াশিংটন ঘোষণা। এই ওয়াশিংটন ঘোষণাটা হয়েছিল 1 জানুয়ারি 1942 সালে। তাহলে ওয়াশিংটন ঘোষণাটা একদম বছরের প্রথমে হচ্ছে, এর পরের বছর। এরপরে ওয়াশিংটন ঘোষণা, এটা হয়েছে 1 জানুয়ারি 1942 সালে, অর্থাৎ এর পরের বছরের প্রথম দিন। ওই দিন কি হয়, ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট, ইউকের প্রধানমন্ত্রী চার্চিল, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি লিটভিন এবং চীনের প্রতিনিধি টিভি শুভ 4 জন মিলে জাতিসংঘ ঘোষণার একটা দলিল, এই দলিলে তারা স্বাক্ষর করেন। আর এই স্বাক্ষর বিষয়টাকেই বলা হচ্ছে জাতিসংঘ ঘোষণা। একটা প্রশ্ন আসে, জাতিসংঘ ঘোষণা বলা হয় কোন সম্মেলনকে? সেটা হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। আর এই জাতিসংঘ যে সংগঠন হবে, এই নামকরণ করছেন হচ্ছে প্রেসিডেন্ট রুজভেল্ট। তাহলে জাতিসংঘের নামকরণ করেন কে? রুজভেল্ট। আমরা এতক্ষণ পর্যন্ত যত লোকের নাম পাচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছেন রুজভেল্ট, ওনাকে ক্রেডিট দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে রুজভেল্ট নামকরণ করছেন। তাইলে এবার আসেন হচ্ছে জাতিসংঘ ঘোষণা বলা হয় কোন সম্মেলনকে? সেটা হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। এখন জাতিসংঘ ঘোষণাটা কি সিম্পল বিষয় নাকি তখনকার সময় বেশ আলোচিত বিষয়? বেশ আলোচিত বিষয়। তো আপনি যদি বেশ আলোচিত বিষয় বা কোনো সারপ্রাইজিং কিছু পেয়ে যান, তখন আপনি কিছু কিন্তু সারপ্রাইজিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। তা আপনি যদি এখানে ওয়াও ব্যবহার করেন, তাহলে আমরা ওয়াও দিয়ে বলতে পারি যখন জাতিসংঘ ঘোষণা হয় তখন সবাই ওয়াও ওয়াও করে। আর এই ওয়াও ওয়াও থেকে আমরা চলে যাব ওয়াশিংটন ঘোষণাকে বলা হয় জাতিসংঘ ঘোষণা। এটা যাদের দরকার তারা নেন, যাদের দরকার নাই তারা বাদ দেন। এখন আপনাকে আমার একটা টেকনিক দিব, যে টেকনিকটা আপনার জন্য বেশি ইফেক্টিভ। একটা প্রশ্ন আসতে পারে যে জাতিসংঘের প্রথম পদক্ষেপ বা দ্বিতীয় তৃতীয় পদক্ষেপ কোনগুলো? এগুলো মাঝে মধ্যে আমরা ফ্ল্যাকচুয়েট করে ফেলি। আজকে আর ফ্ল্যাকচুয়েট করব না, আমরা আমাদের প্রত্যেক জীবনের একেবারে একটা কমন ওয়ার্ড, এই কমন ওয়ার্ডের দিকে ফোকাস করি। আমরা দেখতে পাচ্ছি ল।
ল মানে কি? আইন। কিন্তু এই ল মানে কি? এই ল মানে হচ্ছে লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ এবং ডব্লিউ হচ্ছে ওয়াশিংটন। তাহলে আমরা 3টা সম্মেলন পেয়ে গেলাম। জাতিসংঘের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মনে রাখবো ল দিয়ে। তাহলে ল মানে হলো লন্ডন, আটলান্টিক, ওয়াশিংটন। 1941 সাল থেকে শুরু হয়ে 1945 সাল পর্যন্ত যতগুলো আলোচনা আমরা পাই জাতিসংঘের পটভূমি হিসেবে, এগুলোতে আসলে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। এগুলো সবগুলো যে জাতিসংঘ প্রতিষ্ঠার পিছনে পটভূমি হিসেবে আমরা উল্লেখ করতে পারি এমন কিন্তু নয়। এগুলো বিভিন্ন সময়, যুদ্ধকালীন সময়ে যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম কী হবে, এইসব বিষয়গুলো নিয়ে ওই যুদ্ধকালীন সময়ে স্টেক হোল্ডাররা আলোচনায় বসছিলেন। কিন্তু আমরা সবগুলোকে একদম টুটি চেপে ধরে এনে জাতিসংঘের পটভূমি হিসেবে বইতে লিখে দিচ্ছি, এটা হবে না। আর একটু ক্লিনিক্যালি পড়া উচিত আমাদেরও। তারপরেও আলোচনাগুলো যেহেতু আমাদের বইতে স্থান পেয়েছে, মনেও স্থান পাওয়া উচিত, যেটা যেদিকে যায় যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি মস্কো সম্মেলন। এটা হয়েছে 1943 সালের 19 থেকে 30 অক্টোবর এই সময়ের মধ্যে। এই সম্মেলনের আরেক নাম হচ্ছে পররাষ্ট্র বিষয়ক সম্মেলন। কারণ হলো এই সম্মেলনে যারা যারা উপস্থিত ছিলেন তারা সবাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, হয় সচিব নতুবা মন্ত্রী, এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই মস্কো সম্মেলনে 7 দফা ঘোষণা করা হয়েছিল। তো আমরা 8 দফা এবং 7 দফা নিয়ে 2টা উত্তর পাচ্ছি। 8 দফাটা হয়েছিল আটলান্টিকে, 8-এ 8 মিলিয়ে দিয়েছিলাম, বাকি থাকলো 7 দফা। এটা হচ্ছে মস্কো সম্মেলনে। এরপরে কাসাব্লাঙ্কা সম্মেলন 1943, এটাও একটা অপ্রধান সম্মেলন। এই কাসাব্লাঙ্কা জায়গাটা হচ্ছে মরক্কোতে। এরপরে তেহরান সম্মেলন, এটা হয়েছিল 1943 সালে। যুদ্ধকালীন সময়ে এটা মিত্রবাহিনীর প্রথম সম্মেলন, অর্থাৎ মিত্রবাহিনী 1939 সাল থেকে 43 সাল পর্যন্ত এর আগে নিজেরা একত্রে বসে বড় পরিসরে কোনো প্ল্যান করতে পারেনি। ফর দ্য ফার্স্ট টাইম দে মেট। এবং এইটা পরীক্ষা প্রশ্ন আসার মতো, কিন্তু এটা জাতিসংঘের গঠন করার উদ্যোগ হিসেবে আমরা এটাকে যতটা না পাই তার চেয়ে বেশি যুদ্ধকালীন কৌশল নির্ধারণী একটা সম্মেলন হিসেবে আমরা এটাকে পেতে পারি। তাহলে তেহরান সম্মেলনটা কবে হয়েছিল? 43 সালে। আমরা এটাকে জাস্ট বলবো তেহরান 43, সাউন্ডে প্রায় মিলিয়ে গেল, তেহরান 43। এরপরে ডাম্বাটন ওকস সম্মেলন। এই ডাম্বাটন ওকস সম্মেলন 1944 সালে হয়েছিল। এটা ওয়াশিংটনের একটা বিশেষ ভবন হচ্ছে ডাম্বাটন, আর ডাম্বাটন শহরটা কিন্তু স্কটল্যান্ডে। এখন মাঝে মধ্যে পরীক্ষকরা কিন্তু শহর নিয়েও প্রশ্ন করেন। এখন যেমন আমরা কয়েকদিন আগে একটা পরীক্ষা দেখতে পেয়েছিলাম যে ব্রেটন উডস সম্মেলন কোন শহরে হয়েছিল? নিউ হ্যাম্পশায়ারে। এখন ডাম্বাটন ওকস কোন সম্মেলনে হয়েছে? সেটা হলো ওয়াশিংটন শহরে। আর ডাম্বাটন শহরটা কোথায় অ্যাকচুয়ালি? সেটা কিন্তু স্কটল্যান্ডে। এই ধোঁয়াশা থেকে বেঁচে থাকবেন আপনারা। এই ডাম্বাটন ওকস সম্মেলনে 3টা বোল্ড কাজ হয়, যে কাজগুলো মোটামুটি জাতিসংঘের একটা ব্যাপক পদক্ষেপ হিসেবে আমরা এগুলোকে পেতে পারি। একটা হলো খসড়া সংবিধান প্রণয়ন, আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ গঠন। আর নিরাপত্তা পরিষদ গঠন করার পরে 3rd স্টেপে ওরা যা করলো, এই নিরাপত্তা পরিষদ পরিচালনার জন্য স্থায়ী সদস্যদেরকে নির্বাচন করা হলো। তাহলে আমরা এখানে 3টা কাজ পাচ্ছি: খসড়া সংবিধান প্রণয়ন, নিরাপত্তা পরিষদ গঠন এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নির্বাচন। এখন এই কাজগুলো একত্রে মনে রাখা চাই। এজন্য যেটা করব সেটা হলো এই খসড়া দাগ দিব, এরপরে এখানে গঠনে দাগ দিব, আর একটা হলো নির্বাচনে দাগ দিব। তা আমরা এই 3টা ওয়ার্ডকে আলাদাভাবে বলবো। আমরা বলবো খসড়া গঠন নির্বাচন। কি বললাম? খসড়া গঠন নির্বাচন। 3টা ওয়ার্ড দিয়ে আমরা 3টা লাইনকে রিপ্রেজেন্ট করব। খসড়া মানে খসড়া সংবিধান প্রণয়ন, গঠন মানে নিরাপত্তা পরিষদ গঠন, আর নির্বাচন মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেরকে নির্বাচন। তাহলে আমরা 3টা শব্দ দিয়ে 3টা লাইনকে ইলাবোরেট করতে পারছি। এইবার এগুলোকে সারা জীবন মনে রাখার জন্য একটা কবিতা বানাই ফেলবো। আমরা যেহেতু পাচ্ছি এটা ডাম্বাটন ওকস সম্মেলন, তাহলে আমরা এটাই ভেবে বলতে পারি খসড়া গঠন নির্বাচন ডাম্বাটন। মাত্রাবৃত্ত ছন্দের কবিতা নাকি উল্টাপাল্টা ছন্দের কবিতা, যেটাই হোক আপনারা আমার সাথে একবার প্র্যাকটিস করতে পারেন। আপনারা বলতে পারেন খসড়া গঠন নির্বাচন ডাম্বাটন। কি বলবেন? খসড়া গঠন নির্বাচন ডাম্বাটন। মোটামুটি মাল প্যাকেট হয়ে গেল। এরপরে আসেন হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলন নিয়ে আমাদের যে প্রথাগত বইগুলো আমরা পড়ি প্রিলিমিনারি সিরিজের, সেগুলোর কোনোটাতে আছে কোনোটাতে নাই। এখানে একটা ধোঁয়াশা আছে। এই ভার্জিনিয়া সম্মেলনটা হয়েছিল ভার্জিনিয়ার হট স্প্রিং নামক জায়গায়, আর এই জন্য এটাকে আবার হট স্প্রিং সম্মেলনও বলা হয়। এটা জাতিসংঘের উদ্যোগের সাথে খুব বেশি একটা লাগোয়া ফ্যাক্ট নয়, কিন্তু আমি এটাকে এখানে নিয়ে আসলাম কারণ হচ্ছে জাতিসংঘের আরেকটা উদ্যোগে একটা সংগঠন গড়ে তোলা হয়েছে, কিন্তু ওই সংগঠনটা গড়ে তোলার জন্য যে প্রস্তাব, এই প্রস্তাবটা হয়েছিল কিন্তু এই সম্মেলনে। সো এটা এই জন্যই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ভার্জিনিয়া সম্মেলন, এটাকে বলা হয় হট স্প্রিং সম্মেলন। এটা হয়েছিল 18 মে থেকে 3 জুন 1943 সাল অবধি। এই সম্মেলনে জাতিসংঘের যে খাদ্য বিষয়ক সংস্থা,
FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটা গঠনের প্রস্তাব করা হয়। আর এটাকে আমরা দেখব এর পরের সম্মেলনে গঠন করা হয়েছে। চলেন আমরা এবার কানাডার কুইবেক সম্মেলনে চলে যাই। কানাডার কুইবেক সম্মেলন এটা হয়েছিল 1945 সালের 16 অক্টোবর। অ্যাকচুয়ালি এই সম্মেলনটা কোন দিন হয়েছিল এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সম্মেলনে যেই গুরুত্বপূর্ণ একটা কাজ করা হয়েছিল সেই কাজটা কোন দিন, সেটা হচ্ছে 16 অক্টোবর। এই 16 অক্টোবর FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটা গঠন করা হয়েছে। আর আপনারা একটা বিষয় শুনে সারপ্রাইজড হলেও হতে পারেন, এ ধরনের বিশেষ সংগঠন যেগুলো যেই দিন প্রতিষ্ঠিত হয়েছিল ওই রিলেটেড দিনটা ওই দিনই হয়। যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার খাদ্য নিয়ে ডিল করে, 16 অক্টোবর ওর জন্ম, আর 16 অক্টোবর খাদ্য দিবস। এবার আসেন দুই একটা বোনাস বলে দেই। যেমন স্টকহোম সামিট হয়েছিল 1972 সালে। এই স্টকহোম সামিটে 5 জুন ইউনেপ গঠন করা হয়েছিল, যেটা জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। এই পরিবেশবাদী সংস্থা 5 জুন 72 সালে গঠন করা হয়েছিল। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই 5 জুন কিন্তু আবার বিশ্ব পরিবেশ দিবস। আরেকটা বিষয় হচ্ছে 1950 সালের 23 মার্চ বিশ্বের আবহাওয়া বিষয়ক একটা সংগঠন আছে যার নাম হচ্ছে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এই আবহাওয়া সংস্থার জন্ম হয়েছিল 23 মার্চ এবং আপনারা শুনে খুশি হবেন এই 23 মার্চ কিন্তু আবার আবহাওয়া দিবস। তাহলে পড়ার সময় যদি এই বিষয়গুলো একটু বের করে পড়তে পারেন আপনি ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবেন। আমি এই জন্যই বলি পড়াটা সাস্টেনেবল করে তোলা উচিত। আর আমি এই জন্য চেষ্টা করি যেন আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে এই পদ্ধতিটা শিখে ওরা যেন সাস্টেনেবলি এই বিষয়গুলো লার্ন করতে পারে। তো যারা চাচ্ছেন এই ধরনের সাস্টেনেবল লার্নিংস তারা আমার কোর্সে ভর্তি হয়ে যান। আশা করছি যে উদ্দেশ্য নিয়ে আপনারা আমার এই কোর্সে যুক্ত হবেন আমি এর চেয়ে বেশি কিছু দিব ইনশাল্লাহ। সো এত তানাই বানাই না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে যান। ইয়াল্টা সম্মেলন বলে একটা সম্মেলন আছে, এটাও একদম ফার্ম একটা সম্মেলন। এটা হয়েছে 1945 সালে। নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য দেশ আছে। এই 5টা স্থায়ী সদস্য দেশ নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা ঝাটকা লাগাই দিই আপনাদেরকে। ঝাটকাটা হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টা দেশকে আমরা বলবো ফারুক ভাই। আমরা কি বলবো? ফারুক ভাই। তো ফারুক ভাই মানে কি? ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, UK, চায়না, 5টা দেশ একত্রে নাম হয়ে গেছে ফারুক ভাই। তাহলে ফারুক ভাই হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই 5টা দেশকে একটা পাওয়ার দেওয়া হয়েছে 1945 সালে, যাকে বলা হচ্ছে ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ার অ্যাকচুয়ালি এটা একটা ল্যাটিন ওয়ার্ড। এটার সহজ ইংরেজি হচ্ছে আই ফরবেইড, আর বাংলায় হলো আমি ইহা মানি না। তবে মানি না মানি এটা আমাকে মুখে বলতে হবে, অর্থাৎ ভেটো পাওয়ার আপনি মুখে না বলা পর্যন্ত বা পেপারে সাইন টাইন করার আগ পর্যন্ত ভেটো পাওয়ার অ্যাপ্লিকেবল না। আমরা ভেটো পাওয়ারটা ভালো করে বুঝাবো নিরাপত্তা পরিষদের কার্যক্রম পড়াতে গিয়ে, অপেক্ষায় থাকেন। তাহলে আই ফরবেইড অর্থ আমি ইহা মানি না, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। এটা হচ্ছে ভেটো এর সহজ ইংরেজি, ভেটো এটা ল্যাটিন ওয়ার্ড। ওকে, এরপরে তাহলে আমরা বুঝতে পারছি ভেটো পাওয়ার পাচ্ছে 5টা কুতুব। তাদের নাম কি কি? ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, UK, চায়না। এরপরে আসেন হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। আমরা জাতিসংঘ পটভূমি লন্ডন ঘোষণা দিয়ে শুরু করেছিলাম, এখন সান ফ্রান্সিসকো দিয়ে শেষ করব। তাহলে জাতিসংঘের প্রথম পদক্ষেপ কোনটা? লন্ডন ঘোষণা। জাতিসংঘের শেষ পদক্ষেপ কোনটা? সান ফ্রান্সিসকো সম্মেলন। আমরা এটা এইভাবে মনে রাখতে পারি কিনা, একটা দিনের শুরু হয় কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। সূর্যের ইংরেজি কি? সান। তাহলে সান ফ্রান্সিসকোর মাধ্যমে জাতিসংঘের শুরুই হয়েছে, তার মানে এটা চূড়ান্ত পদক্ষেপ। তাহলে কোন সম্মেলনকে বলা হয় জাতিসংঘের চূড়ান্ত পদক্ষেপ? সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সম্মেলনটা লম্বা একটা রেঞ্জের মধ্যে হয়েছে। 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত এই সম্মেলনটা চলে 1945 সালে। এই বিষয়টা ভালো করে বুঝবেন। জাতিসংঘ সনদ যে আমরা পাচ্ছিলাম 111টা ধারা, এই ধারাগুলো নিয়ে লম্বা সময় ধরে ডিলিং হচ্ছিল। ডিলিং হতে হতে একসময় চূড়ান্ত হলো। চূড়ান্ত হয়ে 26 জুন দেশগুলোকে বলা হলো আসেন আমরা একটা ড্রাফট রেডি করলাম, এটা সাইন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সবাই সাইন করা শুরু করলো 26 জুন। তাহলে জাতিসংঘ সনদ স্বাক্ষর করা শুরু হলো 26 জুন। এই দিন 50টি দেশ স্বাক্ষর করেছিল। একটি দেশ স্বাক্ষর করতে আসতে পারেনি, তবে ওই স্ক্রিপ্টে ওই দেশের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ছিল। ওই দেশটা কেন আসতে পারেনি একটু পরে বলছি। ওই দেশটা পরে আসছে 15 অক্টোবর, অর্থাৎ 51তম দেশ হিসেবে পোল্যান্ড এই সনদে স্বাক্ষর করতে আসে। এখন 50টা পর্যন্ত যদি মনে থাকে তাহলে 50-এর পরে 51তম দেশ হিসেবে পোল্যান্ড স্বাক্ষর করে, কিন্তু কোন দিন করে? এই 51কে উল্টে দিলে 15 অক্টোবর। তার মানে আমরা বুঝতে পারছি তাহলে 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ 51টা। আমরা অনেক সময় 50টা বলে ভুল করি, হবে না। জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ 51টা। কারণ হচ্ছে
50টা করেছিল 26 তারিখ 26 জুন, আর এরপরে 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড স্বাক্ষর করেছে, কারণ মূল সনদে 51টা দেশের নাম লেখার জায়গা ছিল বা স্বাক্ষরের জায়গা ছিল। হয়ে গেল। তো 15 অক্টোবর স্বাক্ষর শেষ, এরপরে 24 অক্টোবর জাতিসংঘ সনদ যেটা সেটা কার্যকর হয়। আর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মানে হলো জাতিসংঘের জন্ম হয়ে গেছে। আর যেদিন জাতিসংঘের জন্ম হলো এই দিনটাকে বলা হচ্ছে জাতিসংঘ দিবস। তাহলে জাতিসংঘ দিবস কয় তারিখ? 24 অক্টোবর। এখন একটা কমপ্লেক্সিটি ক্লিয়ার করি। আমরা জাতিপুঞ্জের ক্লাসে পড়েছিলাম এবং ব্যাখ্যাও শুনেছিলাম যে আমেরিকা কেন জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য হয় নাই। আমরা আমাদের তৃপ্তি নিয়ে উত্তরটা জানতে পারছি। এবার নতুন প্রশ্ন, পোল্যান্ড কেন জাতিসংঘ সনদে 26 জুন স্বাক্ষর করতে আসতে পারেনি? কারণ হচ্ছে যুদ্ধকালীন সময়ে পোল্যান্ডের মধ্যে দুইটা সরকার ব্যবস্থা প্রচলিত ছিল। একটা হচ্ছে সোভিয়েত মদতপুষ্ট সরকার, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন বা ইউকে আমেরিকা মদতপুষ্ট সরকার। এখন দুই সরকার দুই জায়গাতে বসে কলকাঠি নাড়াচ্ছে। জাতিসংঘ সনদ স্বাক্ষর করার জন্য যে একটা প্রতিনিধি দল যাবে, কে পাঠাবে? আমেরিকা চায় তাদের মদতপুষ্টটা আসুক, সোভিয়েত ইউনিয়ন চায় তাদের মদতপুষ্টটা আসুক। এখন ঠোকাঠুকি করতে পারতেছে না, কারণ দুইটাই তো আবার এখানে বড় বড় স্টেক হোল্ডার। এইবার এই পোল্যান্ডই আর আসে নাই। পরবর্তীতে পোল্যান্ডে যখন এককভাবে জাতীয় সরকার গঠন করা হলো, অর্থাৎ জুনের পরে অক্টোবরে পোল্যান্ড যখন একক জাতীয় সরকার গঠন করলো, তখন এই পোল্যান্ডের প্রতিনিধি এসে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। এরপর এই আটকে থাকা জাতিসংঘ 24 অক্টোবর পথ চলা শুরু করে। তাহলে আমরা জাতিসংঘ সনদ পাচ্ছি। এখন একটা বিষয় আপনাকে বলে রাখি, জাতিসংঘ সনদে ধারা হচ্ছে 111টা, আর জাতিসংঘ সনদের স্বাক্ষরকারী দেশ হচ্ছে 51টা। এই সংখ্যা দুইটার সাথে বাংলাদেশ বিষয়াবলীর একটা বড় মিল আছে, সেটা হলো ছিটমহল বিনিময়। ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশের ভিতরে থাকা ভারতের 111টা ছিটমহল বাংলাদেশ পেয়ে যায়, আর ভারতের ভিতরে থাকা বাংলাদেশের 51টা ছিটমহল ভারত পেয়ে যায়। তাহলে 2015 সালে ছিটমহল যে বিনিময় হলো, এই বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে 111টা, ইন্ডিয়া পেয়েছে 51টা। তাহলে একই ফিগারকে আমরা দুই জায়গাতে উত্তর পাচ্ছি। তাহলে ছিটমহল বিনিময়ে বাংলাদেশ পেলে 111টা, ভারত পেলে 51টা, জাতিসংঘ সনদের ধারা হচ্ছে 111টা, আর সনদে মূল স্বাক্ষরকারী দেশ 51টা, 50টা হবে না, কারণ 51টা জায়গায় ছিল। আমরা জাতিসংঘ সনদ নিয়ে কথা বলবো। জাতিসংঘ সনদ বিষয়ে আলোচনা আছে। জাতিসংঘ সনদের যে 111টা অনুচ্ছেদ বা ধারা আছে, সেই 111টা অনুচ্ছেদ বা ধারার 3 থেকে 6 নং অনুচ্ছেদে। তাহলে জাতিসংঘ সনদ ইটসেলফ একটা পার্ট, এই পার্টটা আলোচনা করা হয়েছে 3 থেকে 6 নং অনুচ্ছেদে। তো জাতিসংঘ সনদের ধারা আছে মোটে 111টি, স্বাক্ষরকারী দেশ 51টি, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। জাতিসংঘ সনদের রচয়িতা হচ্ছে আর্কিভেল্ট ম্যাকলেইশ বা ম্যাকলিশ। জাতিসংঘ সনদটা গৃহীত হয়েছিল 26 জুন 1945 সালে স্বাক্ষরের মাধ্যমে, আর এটা কার্যকর হয়েছে 24 অক্টোবর 1945, যাকে বলছি আমরা জাতিসংঘ দিবস। এই কথাগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন জাস্ট মাথায় সেট করে নেওয়া। এরপর জাতিসংঘ সদস্য পদের বিষয় নিয়ে কথা বলবো আমরা। জাতিসংঘ সদস্য পদ গ্রহণের প্রক্রিয়া, এই বিষয়টা বর্ণনা করা আছে জাতিসংঘর 4 নং অনুচ্ছেদে। এই 4 নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো একটা দেশ সদস্যপদ গ্রহণ করতে পারবে তার ক্রাইটেরিয়া ফুলফিল করলে। আমরা সেই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ আছে 193টি। এর মধ্যে সর্বশেষ সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এটা 14 জুলাই 2011 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করেছিল। এই দক্ষিণ সুদান আফ্রিকা মহাদেশের এক সময়কার সবচেয়ে বড় দেশ সুদানেরই একটা অংশ ছিল। সেখান থেকে এই দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছে। এই দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। পৃথিবীতে মোটে স্বাধীন দেশ আছে 195টা। এই 195টা দেশের মধ্যে 193টা দেশই আছে জাতিসংঘে। 2টা মাত্র স্বাধীন দেশ যারা জাতিসংঘের সদস্য পদ এখনও পায়নি, একটা হলো ভ্যাটিকান সিটি, একটা হলো কসোভো। আর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র আছে 2টা, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে ফিলিস্তিন। এখন পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর কী ধরনের ভূমিকা থাকে এটা নিয়ে হয়তো আমাদের একটু জানতে চাওয়া বা জিজ্ঞাসা থাকতে পারে। জাতিসংঘে যেসব দেশগুলো আছে পর্যবেক্ষক হিসেবে, সেগুলোর কোনো ভোট নাই, অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রত্যেক দেশই 5 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। ওদের দেশ হিসেবে একটি ভোট থাকে। এদের 5 জন প্রতিনিধি পাঠাতে পারার বিষয়ে বাধ্যবাধকতা না থাকলেও এরা কখনো কোনো ভোট দিতে পারবে না। পাশাপাশি জাতিসংঘের যতগুলো বিষয়ে প্রার্থিতা থাকবে বিভিন্ন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, সেখানে এদের কোনো প্রার্থিতা নাই। তাহলে পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর কোনো ভোট নাই, কোনো প্রার্থিতা নাই, এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এটা হয়তো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলেও করতে পারে। এরপরে জাতিসংঘের যে ভাষা হচ্ছে 6টি।
যেগুলোকে আমরা বলছি দাপ্তরিক ভাষা। তাহলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টি, এর মধ্যে আছে ইংরেজি, ফরাসি, রাশিয়ান, চাইনিজ, স্প্যানিশ এবং আরবি ভাষা। এই আরবি ভাষাটাই সর্বশেষ ওরা ইনক্লুড করেছে, সময়টা 1973 সালে। তাহলে জাতিসংঘের যে 6টা কার্যকরী ভাষা আছে, তাহলে জাতিসংঘের যে 6টা দাপ্তরিক ভাষা আছে তার মধ্যে সবার শেষে আসছে আরবি 1973 সালে। আর এই যে 6টা দাপ্তরিক ভাষা, এই দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বা কার্যনির্বাহী অর্থাৎ যেগুলো দিয়ে অফিসিয়াল কাজগুলো চলে সেই ভাষা হচ্ছে 2টা, একটা হলো ইংরেজি, একটা হলো ফরাসি। আমি এটাকে মনে রাখার জন্য একটা শব্দ সংকেত তৈরি করে রাখছি, ইএফ। ইতে ইংলিশ, এফ দিয়ে ফ্রেঞ্চ। আমরা যখন ইংরেজি অ্যালফাবেট পড়বো ABCDEFG, ওই সিরিয়ালটা মাথায় রাখতে পারলেই ই এর পরে এফ নিব না এস নিব এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে। কারণ স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ এই ভাষাগুলোকে আমরা কাছাকাছি ভাষা ধরলে একটা কনফিউশন তৈরি হবেই। ইংরেজি নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, ইংরেজি এখানে হবে, এটা মাস্ট। সাথে কাকে নিব? ফ্রেঞ্চ ভাষাকে। তাহলে আমরা বলবো ইএফ, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। জাতিসংঘের 2টা বিশ্ববিদ্যালয় আছে, একটা নর্মাল DUCU এগুলোর মতো, যাকে আমরা বলছি UNU, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে, এটা হচ্ছে জাপানের টোকিওতে। আর জাতিসংঘের একটা শান্তি বিশ্ববিদ্যালয় আছে, এই শান্তি বিশ্ববিদ্যালয়টা হচ্ছে কোস্টারিকার রাজধানী সান জোসেতে। সান জোসে কখনো কখনো অ্যাকসেন্টগতভাবে সান হোসেও হতে পারে, কারণ তারা ওইদিকে জটাকে হ বলে, ঠিক আছে। তাহলে সান জোসে বা সান হোসে, কোস্টারিকা। কত সাল? 1980 সাল। 2টাকে মনে রাখার জন্য কিছু তো বলে দেওয়া উচিত। UNU লিখছি আমরা 3টা বর্ণ দিয়ে, 73 সালে টোকিও দেখতেও 3টা বর্ণ, তাহলে এটা এখানে প্যাকেট করে ফেলি। তাহলে UNU 1973 অ্যান্ড টোকিও। আর শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? এই শান্তি, এখানে একটা শব্দ আমরা যদি দেখি সান জোসের সাথে কিছুটা মিলে যায়, তাহলে শান্তি, সান জোসে, শান একটা বিষয় চলে আসছে, ঠিক আছে। তাহলে শান্তি, সান জোসে কত সালে? 1980 সালে। ওকে, এরপরে জাতিসংঘের সদর দপ্তর নিয়ে আমরা একটা কথা বলবো, আর এখানে একটা ভুল বোঝাবুঝি আছে সেটাও ক্লিয়ার করব। জাতিসংঘের সদর দপ্তর বেসিক্যালি 2টা, একটা হচ্ছে মূল সদর দপ্তর, এটা হলো নিউ ইয়র্কে, আর একটা হচ্ছে ইউরোপিয়ান দপ্তর, এটা হচ্ছে জেনেভাতে। ইউরোপিয়ান দপ্তরটা জেনেভায়। এখন জেনেভাতে কিন্তু বিশ্বের অন্যান্য অনেকগুলো সংস্থার দপ্তর আছে। আর আমাদের যে জাতিপুঞ্জ ছিল, আলোচনা করেছি কিছুক্ষণ আগে, ওই জাতিপুঞ্জের দপ্তরও কিন্তু জেনেভাতে ছিল। জাতিপুঞ্জের দপ্তর যখন জেনেভাতে ছিল তখন এটার নাম ছিল প্যালেস অফ নেশনস। ওই প্যালেস অফ নেশনসটা পরবর্তীতে 1946 সালে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়ে জাতিসংঘ হওয়ার পরে ওই লিগ অফ নেশনসের অফিস থেকে জাতিসংঘের ইউরোপিয়ান দপ্তর হিসেবে এটাকে হস্তান্তর করা হয়। তাহলে ইউরোপিয়ান দপ্তর জেনেভা, এটা আগে জাতিপুঞ্জেরও ছিল, নাম ছিল প্যালেস অফ নেশনস। ওকে, এরপরে জাতিসংঘের যে মূল সদর দপ্তর, এই মূল সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন। এর পাশে আমি 3টা বিশ্ব চিহ্ন লিখে রাখছি। আমাদের প্রিলিমিনারি সিরিজের প্রায় সবগুলো বইতে এই কথাটা বলা আছে, এই কথাটা কিছুটা চেঞ্জ করতে হবে। ডব্লিউ হ্যারিসন তিনি একমাত্র স্থপতি নন। জাতিসংঘের যে দপ্তর, এই দপ্তরটা বানানোর জন্য ডব্লিউ হ্যারিসনের নেতৃত্বে 10 জনের একটা কমিটি ছিল। এই 10 জনের কমিটি বিভিন্নভাবে তাদের প্রজেক্ট দেখিয়েছেন যে কিভাবে আমাদের স্ট্রাকচারটা হবে। এদের মধ্যে থেকে 2 জনের স্ট্রাকচারটাকে চয়েস করে ওই 2 জনটাকে মার্জ করে এই বিল্ডিংটা বানানো হয়েছিল। তাহলে স্থপতি ডব্লিউ হ্যারিসন, এটা আর একদম ডিফেন্ড করার মতো কথা না। ডব্লিউ হ্যারিসন হচ্ছে এই কমিটির প্রধান। যাদের লেআউট প্ল্যানকে মার্জ করে করা হয়েছে তারা ভিন্ন 2 জন। এই নিউ ইয়র্কে এই মূল সদর দপ্তর ভবনের জন্য জমি দান করেছেন জন ডি রকফেলার। এই জন ডি রকফেলার তিনি ম্যানহাটন, নিউ ইয়র্কে জায়গা কিনে সেগুলো জাতিসংঘের অফিসের জন্য দান করেন। আর এই অফিসটা হচ্ছে হাডসন নদীর তীরে। এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা সহজ করে নিব, এই প্রশ্নটাও আসে, নিউ ইয়র্ক শহরটা কোন নদীর তীরে? হাডসন নদীর তীরে। জাতিসংঘের যে মূল কাজ, এই মূল কাজগুলোকে ফুল ভলিউমে সম্পাদন করার জন্য ওরা 6টা অর্গানের সাহায্য নেয়। অর্থাৎ জাতিসংঘের মূল সংস্থা হচ্ছে 6টি, তার মধ্যে কার্যকর আছে 5টি, একটি এখন কার্যকর নেই, সেটা আমরা বলবো। তবে জাতিসংঘ সনদের 7 নং অনুচ্ছেদে জাতিসংঘের মূল সংস্থাগুলো সম্পর্কে বলা আছে, আমরা এটাও মাথায় রাখতে পারি। 7 নং বলা আছে মূল সংস্থা কয়টি? 6টি। এর মধ্যে প্রথমটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে UNGA বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যাকে আমরা বলছি বাংলায় সাধারণ পরিষদ। এরপর আছে UNSC, UN সিকিউরিটি কাউন্সিল, যাকে বাংলায় বলছি নিরাপত্তা পরিষদ। আমরা প্রত্যেকটারই বিস্তারিত আলোচনা করব একটু পরে। ইকোসক,
আপনি চাইলে ইউএন ইকোসক বলতে পারেন, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। সেক্রেটারিয়েট, এটার তো বাংলা আমরা সবাই জানি সচিবালয়, তবে সেক্রেটারিয়েট ইংরেজি স্পেলিং নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সেক্রেটারিয়েট সব কিছু আপনার মন মতো, কিন্তু লাস্টে আর কিছু দেয়া যাবে না টি এর পরে, এটাই মাথায় রাখবেন। আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাকে আমরা বলবো আন্তর্জাতিক বিচারিক আদালত। অপরাধ আদালত এটা আরেকটা, আমরা একটু পরে এই আইসিসি, আইসিজে এবং পিসিএ সব কিছু নিয়ে একত্রে কম্বাইনলি কথা বলবো। এরপর আছে ট্রাস্টিশিপ কাউন্সিল, এটা হচ্ছে অছি পরিষদ। অছি পরিষদের বিশেষ কিছু দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো শেষ করে 1994 সালের পর থেকে এই অছি পরিষদ অকার্যকর, অর্থাৎ অছি পরিষদ যে কার্যকর নয় সেটা কত সাল থেকে? 1994 সাল থেকে। আমরা এবার এক এক করে প্রত্যেকটা মূল সংস্থা সম্পর্কে জানবো, কোনটার কি কাজ, কোনটাকে ইন্টারফেয়ার করে সেটা আমরা বুঝে নেব ভালো করে। সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদ সম্পর্কে জাতিসংঘ সনদের 9 থেকে 22 নং অনুচ্ছেদে বিস্তারিত আলোচনা আছে। এই পড়াগুলো এখনও পরীক্ষায় প্রশ্ন আসেনি, কিন্তু সাম্প্রতিক পিএসসিতে যে প্রবণতা দেখা দিয়েছে তাতে এই বিষয়গুলো যে প্রশ্ন আসবে না এটা ভরসা করা যাচ্ছে না। আমাদের পড়ে ফেলাটাই উচিত। মাথায় রাখি, আসলে পারলাম, না পারলে জেনে নিলাম, জেনে নেওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে। সাধারণ পরিষদ হচ্ছে মূল আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ এখানে সব সদস্য দেশ এর সদস্য, অর্থাৎ জাতিসংঘের যে 193টা সদস্য দেশ আছে সবাই কিন্তু সাধারণ পরিষদের সদস্য। আর এই সাধারণ পরিষদের সবাই অংশগ্রহণ করতে পারে কিংবা ভোট দিতে পারে বলেই এই সাধারণ পরিষদকে বলা হয় সার্বজনীন প্রতিনিধিত্বের মঞ্চ। আপনারা যদি কখনো রিটেন পরীক্ষা দেন তখন এই কথাগুলো একটু লেখার চেষ্টা করবেন, পরীক্ষক আলাদাভাবে আপনাকে মূল্যায়ন করবেন। এই সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। আগামী 2 মাস পরেই এই অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন মানুষ যাবেন। এরপরে প্রত্যেক রাষ্ট্রের ভোট থাকে একটি, কিন্তু প্রত্যেক দেশ থেকে সদস্য যেতে পারে 5 জন করে। তাহলে সদস্যরা যাবেন কিন্তু ভোটটা হবে দেশের নামে। এরপরে এই সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল 10 জানুয়ারি 1946 সালে। যেখানে হয়েছিল সেটা হলো সেন্ট্রাল হল, লন্ডন। সাধারণ পরিষদের একটা অধিবেশনের সভাপতি থাকেন একজন, সহসভাপতি থাকেন 21 জন, আর প্রত্যেকের মেয়াদ হচ্ছে 1 বছর, কারণ এটা হচ্ছে বাৎসরিক প্রোগ্রাম। যিনি সভাপতি হবেন তিনি বাৎসরিক ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। এটা এখানে 1 বছর, এটা মাথায় রাখবো আমরা। এরপরে প্রথম সভাপতি ছিলেন হচ্ছে পল হেনরি স্মার্ক, তিনি বেলজিয়ামের, নিঃসন্দেহে 46 সালে, এটা আপনারা মাথায় রাখতে পারবেন। আর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারত, 1953। এই কোয়েশ্চেনটা আমরা বেশ কয়েকবার ফেস করেছি, কিন্তু সময়টা হয়তো আমরা এভাবে জানার চেষ্টা করিনি। এখন জেনে নিব কত সাল? 1953 সাল। উনি বিজয়লক্ষ্মী পণ্ডিত, কোন দেশের? ভারতের। কত সাল? 1953 সাল। জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ সম্পর্কে এবার জানবো। এটা যেহেতু মূল আলোচনার কেন্দ্রবিন্দু এবং অনেক বড় ভলিউম একটা সংস্থা, সুতরাং এর কাজগুলো অনেক বেশি ডিপ্লোম্যাটিক এবং ডাইনামিক হবে। জাতিসংঘের যে বাজেট, এই বাজেট পাশ করবে সাধারণ পরিষদ। জাতিসংঘের যে মহাসচিব হবেন সেই মহাসচিবকে নিয়োগ দিবে হচ্ছে সাধারণ পরিষদ। তবে এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ লাগবে। নিরাপত্তা পরিষদের যে 5 কুতুব আছে, ওই 5 কুতুবের অপছন্দের কাউকে কিন্তু সাধারণ পরিষদ এপ্রুভ করতে পারবে না। সো ওরাই ঠিক করে দিবে কাকে ওরা চায়। ওকে, এরপরে নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসির যে অস্থায়ী সদস্যগুলো নির্বাচিত হয় 2 বছরের জন্য, তাদেরকে ওরা সুপারিশ করবে এবং এই সাধারণ পরিষদ নিয়োগ দিবে। এরপর জাতিসংঘের যে চাঁদা হয়, বাৎসরিক চাঁদা, এই বাৎসরিক চাঁদার পরিমাণ নির্ধারণ করবে। আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করি। জাতিসংঘের যে কোনো দেশের সর্বোচ্চ চাঁদা দেওয়ার পরিমাণ হচ্ছে 25%, আর সর্বনিম্ন দেওয়ার জন্য যে পরিমাণ সেটা হচ্ছে 0.001%। এটা সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চাঁদা দেয় ইউএসএ 22%, আর চায়নারা দেয় সেকেন্ড হাইস্ট, এরপরে জাপান টাপান সহ অনেকগুলো দেশ আছে। এত লাগবে না, আমাদের লাগবে বাংলাদেশ বা আমরা কত দেই, 0.01%। তাহলে চাঁদার পরিমাণ নির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। এগুলো হচ্ছে সর্বোচ্চ লেয়ার হচ্ছে 25%, সর্বনিম্ন হচ্ছে 0.001%। সবচেয়ে বেশি চাঁদা দেয় ইউএসএ 22%, আর বাংলাদেশ দিচ্ছে 0.01%। জাতিসংঘের মূল সংস্থাগুলোর মধ্যে আরেকটা হচ্ছে ইকোসক। এই ইকোসকের সদস্যদেরকেও নির্বাচন করে এই সাধারণ পরিষদ। এরপরে কোনো একটা সদস্য দেশকে বহিষ্কার করবে সাধারণ পরিষদ, তবে সুপারিশ করবে ইউএনএসসি।
এরপরে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে নতুন সদস্যদেরকে গ্রহণ করবে, আবার নিরাপত্তা পরিষদের সাথে একত্র হয়ে যৌথ প্রক্রিয়ায় আইসিজের যে বিচারকরা আসবেন ওদেরকে নিয়োগ দিবে। এবার জানবো নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি সম্পর্কে। ইউএনএসসি ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। আমরা একটু আগে এটা জেনেছিলাম। ইউএনএসসি বিষয়ে আলোচনা করা আছে জাতিসংঘ সনদের 23 থেকে 52 নং অনুচ্ছেদের মধ্যে। এই ইউএনএসসি বা নিরাপত্তা পরিষদকে বলা হয় গ্লোবাল সেফটি নেট বা নিরাপত্তা জাল। ইউএনএসসির প্রথম বৈঠক বসেছিল 17 জানুয়ারি 1946 সালে, এটাও লন্ডন শহরে হয়েছিল। ইউএনএসসির যে সভাগুলো হয় এই সভাতে যিনি সভাপতি থাকেন তার মেয়াদ থাকে 1 মাস। তাহলে আমরা ইউএনএসসির মোটামুটি একটা কনফার্ম ধারণা পেলাম। এরপরে ইউএনএসসির যে সদস্য, এই সদস্যরা দুইটা ক্যাটাগরিতে 15টা সদস্য রাষ্ট্র আছে। এর মধ্যে দুইটা ক্যাটাগরি, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। স্থায়ী দেশ হচ্ছে 5টি, অস্থায়ী দেশ হচ্ছে 10টি। অস্থায়ীদের মেয়াদ কিন্তু 2 বছর। আগে অস্থায়ী সদস্য দেশ ছিল 6টা। 1963 সালে জাতিসংঘের সনদের 23 নং অনুচ্ছেদকে চেঞ্জ করে পরবর্তীতে 6 থেকে 10টিতে উন্নীত করা হয়। আর এই বিষয়টা কার্যকর হয়েছে 1965 সালে। তাহলে 1963 সালে সংশোধনী করা হয়, 65 সালে কার্যকর হয়। তাহলে 65 সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল 6টি দেশ, স্থায়ী ছিল 5টি, 5×6=11। 65 সাল থেকে এই সংখ্যাটা বাড়িয়ে করা হয়েছে 15টি। এখন স্থায়ী যে দেশগুলো, এটা নিয়ে আমরা একটু আগে বলে ফেলছি অলরেডি। আমরা বলছি ফারুক ভাই কাজ করে নিরাপত্তা পরিষদে। ফারুক মানে হলো ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ইউকে, চায়না। প্রত্যেকটা দেশের প্রথম বর্ণ দিয়েই এই ফারুক করলাম। আমরা বলবো ফারুক ভাই কাজ করে নিরাপত্তা পরিষদে। বাকি যারা এখানে অস্থায়ী আছে, এই অস্থায়ীদের মেয়াদ 2 বছর। 25-26 সেশনে যেসব দেশগুলো অস্থায়ী সদস্য হিসেবে আছে ওরা 26 সালের পরে বাদ পড়বে। এরপরে আরেকটা প্যানেল আসবে 5টা দেশের। 25-26 সেশনে এই দেশগুলো হচ্ছে ডেনমার্ক, গ্রিস, পানামা, পাকিস্তান এবং সোমালিয়া। আর 26-27 সেশনে যে দেশগুলো আছে বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। তাহলে আমরা এই অস্থায়ী দেশগুলো পেয়ে গেলাম। এই দেশগুলোর সাথে একটা টার্ম বেশ ভালোভাবে জড়িত, সেটা হলো ভেটো পাওয়ার। আমরা এখন ভেটো পাওয়ার নিয়ে কথা বলবো। ভেটো একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে আই ফরবিড বা আমি হিয়া মানি না। আমরা এগুলো একটু আগে পড়ে আসছি। এখন আমরা এটা জানবো যে এটা কিভাবে অ্যাপ্লাই করে। ভেটো বিষয়টা হলো আপনাকে এটা অ্যাক্টিভিটি দেখাইতে হবে, চুপচাপ থাকলে হবে না। তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো একটা বিল পাস হতে গেলে নির্দিষ্ট কিছু বিল আছে যেগুলো পাস করতে গেলে ভোট লাগবে। এই ভোটের সিস্টেম হচ্ছে 9টা ভোট মিনিমাম। তো 9টা ভোটের মধ্যে ক্রাইটেরিয়া কি, স্থায়ী 5টার 5টাই লাগবে, অস্থায়ী 10টা থেকে যে কোনো 4টা। তাহলে 5 আর 4 যোগ করলে কত হবে? 5 আর 4 যোগ করলে 9 হবে। এখন কখনো কখনো কোনো দেশ কোনো একটা প্রস্তাবের পক্ষে বিপক্ষে অবস্থান নেয় না, অর্থাৎ সে আছিও বলে না, নাইও বলে না। তো সেক্ষেত্রে তার ভোটটাকে পজিটিভ ধরে নেওয়া হয়, এতে ভেটো দিয়েছে বলে মনে করা হয় না। অর্থাৎ কেউ যদি চুপচাপ থাকে সেক্ষেত্রে ভেটো দেওয়া হয় না। ধরেন কোনো একটা বিষয়ে বিল পাস হচ্ছে, এদের মধ্যে ইউকে ছাড়া বাকি সবাই বিলের বিপক্ষে ভোট দিল বা পক্ষে ভোট দিল, ইউকে দিল না। এর মানে এই না যে ইউকে এদের বিপক্ষে চলে গেছে। ইউকে যদি সরাসরি বলে আই ফরবেইড, তাহলে এদের 4 জনের যদি জীবনও চলে যায় বিল পাস হবে না। কিন্তু ইউকে চুপ আছে, ইন দ্য মিন টাইম ওরা ওদের মতো করে বিল পাস করিয়ে নিচ্ছে, সেটাই প্রুভ হবে। তবে এক্ষেত্রে শর্তটা হচ্ছে আমাদের মোট ভোট তো লাগবে 9টা, তো এক্ষেত্রে ভোট আছে 4টা, তো এখান থেকে একটা ভোট বাড়িয়ে নিতে হবে। এখান থেকে একটা ভোট বাড়িয়ে নিলে তাহলে এখানে 4 আর এখান থেকে 5 বা 6 যে রাই দিবে না কেন, 9টা ভোট হলেই হবে। তবে এরা সবসময় ভোট দিয়েই দেয়, এরা অস্থায়ী সদস্য তো সবসময় মন ভালো করে রাখতে চায় এবং থাকতে চায়। তাহলে আমরা ভোটিং সিস্টেমটা বুঝলাম। তাহলে ভেটো পাওয়ার দেয়া হচ্ছে 5টা দেশকে, যাদেরকে বলছি আমরা পার্মানেন্ট 5, এরা এবং এখান থেকে যে কোনো 4টা মিলে মোট 9 ভোট। তবে কেউ যদি চুপচাপ থাকে তার ভোট হয়েছে বলে গণ্য হবে না। আর কেউ যদি ভেটো দিতেই চায় তাকে বলতে হবে আই ফরবিড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাজগুলো সম্পর্কে একটু জানবো। আমরা একটু আগে সাধারণ পরিষদের সাথে যে কম্বাইন্ড কাজগুলো ছিল সেগুলো সম্পর্কে জেনেছি, সেগুলো এখানে আর রিপিট করছি না। স্পেসিফিক যে কাজগুলো আছে বাকি সেগুলো সম্পর্কে জানবো। ট্রাস্টিশিপ কাউন্সিলকে পরিচালনা করে এই নিরাপত্তা পরিষদ, যদিও ট্রাস্টিশিপ কাউন্সিল এখন অকার্যকর হয়ে আছে। এরপরে অবরোধ আরোপ, সনদ সংশোধন, এরপর শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা, এই ধরনের সেন্সিটিভ কাজগুলো নিরাপত্তা পরিষদ করে।
আর নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য দেশ আছে 10টা, এই 10টা কীভাবে নির্বাচিত হয় এটা একটু জানবো। 5টা জোনে ভাগ হয়ে এই দেশগুলো ওই জোন থেকে আসে অ্যালফাবেটিক অর্ডারে, অর্থাৎ বর্ণমালার সূচি অনুযায়ী এইসব দেশগুলো একের পর এক গ্র্যাজুয়ালি নির্বাচিত হয়। আফ্রিকান গ্রুপ থেকে দেশ 3টা নির্বাচিত হয়, এটা আফ্রিকা মহাদেশের দেশ। এশিয়া প্যাসিফিক থেকে 2টা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এরপরে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান এই জোন থেকে দেশ আসে 2টি, পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে আসে 2টি, পূর্ব ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে আসে 1টি। তাহলে আমরা 5টা জোন থেকে কয়টা করে দেশ আসে সেটা জানলাম। এখানে একটা মজার পড়া আমাদের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ, সেটা হলো G4 কান্ট্রি বলতে কোন দেশগুলোকে বোঝায়। G4 মানে গ্রুপ অফ 4। এই G4 এই দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়। এই দেশগুলো হওয়াটা যৌক্তিকও, যেমন জাপান অনেক বেশি পরিমাণ চাঁদা দেয়, জার্মানিও বেশ গুরুত্বপূর্ণ একটা দেশ, জাতিপুঞ্জ এবং জাতিসংঘ 2টাতে ওরা যুক্ত হতে চেয়েও অন্যদের ধাক্কাধাক্কিতে পেরে উঠতে পারে নাই। এরপরে ইন্ডিয়া বিশাল বড় একটা আয়তনের দেশ এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, এদের থাকা যৌক্তিক। ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের একক দেশ হিসেবে এদেরও থাকা যৌক্তিক। প্রত্যেকটা দেশই চাচ্ছে যৌক্তিকতা বিবেচনায় এদের সদস্য পদ পাওয়া উচিত, কিন্তু খবরদারি কমানোর ভয়ে ওই বড় যে 5 কুতুব আছে ওরা কেউ এটাকে অনুমোদন করছে না। অনুমোদন করলে ওদের হানিমুন নষ্ট হয়ে যাবে। আমরা এবার আরেকটা মূল সংস্থা ইকোসক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিয়ে কথা বলবো। এই ইকোসক সম্পর্কে বলা আছে ইউএন সনদের 53 থেকে 74 নং অনুচ্ছেদের মধ্যে। এই ইকোসককে বলা হয় জাতিসংঘ পরিবার বা ইউএন ফ্যামিলি। এখন পরিবার শব্দ দেখলে আমাদের কাছে মনে হয় পরিবার একটা সামাজিক প্রতিষ্ঠান, তাহলে সমাজ যেখানে পরিবার সেখানে, তাহলে আমরা বলবো ইউএন ইকোসক যেটা আছে সামাজিক পরিষদ তাকে বলা হচ্ছে জাতিসংঘ পরিবার। পরিবার সমাজ এক জায়গাতে রাখলে উত্তরটা কনফার্ম। এই ইকোসকের সদস্য হচ্ছে 54টা দেশ। এই 54টা দেশগুলোর প্রত্যেকের মেয়াদ 3 বছর, প্রতি বছর 18টি করে দেশ নির্বাচিত হয়। তাহলে আমরা যদি ফিগারটা এইভাবে দেখি 18 যোগ 18 যোগ 18, এদের মেয়াদ 1 বছর, এদের 2, এদের 3, তাহলে 3 বছর মেয়াদ পরে এই 18টা দেশ বেরিয়ে গেল আর 18টা দেশ শুরুতেই ঢুকছে। তাহলে মোট ফিগারে আছে কতটা দেশ? 54টা দেশ। মোট মেয়াদ কত বছর? 3 বছর। তাহলে 3, 18, 54 আমরা এভাবে মনে রাখতে পারি। এই ইকোসকের আঞ্চলিক কমিশন হচ্ছে 5টা। এই 5টা কমিশন আপনাদেরকে আমি ইংরেজি নামগুলো এখানে দিয়েছি, বিস্তারিত শিটে দেওয়া আছে। ওই শিটটা তো আপনারা যারা যারা দরকার তারা আমার কাছ থেকে চেয়ে নেবেন। প্রসেস তো বলে দিছি কীভাবে শিট চাইবেন। ক্লাসটা শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনশট দিলে আমি আপনাকে পিডিএফটা দিয়ে দিব, সাথে দোয়া এবং ভালোবাসা দুইটাই দিব। ইউএনইসিই এই আঞ্চলিক কমিশনটা কাজ করছে ইউরোপকে নিয়ে। এর দপ্তর হচ্ছে জেনেভাতে। এরপরে ইউএনইসিএ এটা হচ্ছে আফ্রিকা নিয়ে কাজ করছে, এটার দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা ইথিওপিয়াতে। আর একলাক বা ইসিএলএসি এটা কাজ করছে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নিয়ে, এটার দপ্তর হচ্ছে সেন্টিয়াগোতে। এরপরে স্কেপ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এশিয়ান প্যাসিফিক নিয়ে কাজ করছে, এখানে বাংলাদেশের একটা যোগসাজেশ আছে, এটার দপ্তর হচ্ছে ব্যাংকক। এরপরে ইএসসিডব্লিউএ এটা হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1973 সালে, এটার হেডকোয়ার্টার হচ্ছে বৈরুতে। এখান থেকে আমরা স্কেপটা এবং ইএসসিডব্লিউ এই দুইটা বেশ ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ব, কারণ মোস্ট অফ দ্য টাইম এই দুটো থেকে প্রশ্ন এসেছে এবং আসতেও পারে ইনশাল্লাহ। এবার আমরা জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ আইসিজে নিয়ে কথা বলবো। আইসিজে নিয়ে কথা বলতে গেলে আমাদের আইসিসি এবং পিসিও কিছুটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। আইসিজে, আইসিসি এবং পিসিএ এই 3টা আইনি প্রতিষ্ঠান নিয়ে আমার একটা কম্বাইন্ড ক্লাস আছে, ওই ক্লাসটা আমি লিঙ্ক করেছি এই ক্লাসের কমেন্টে, আপনি সেই ক্লাসটা দেখে নিতে পারেন, বেশ গুছানো একটা ব্যাখ্যা পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিসি, আইসিজে এবং পিসিএ। আইসিসি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিজে হচ্ছে আন্তর্জাতিক বিচারিক আদালত, আর পিসিএ হচ্ছে স্থায়ী সালিসি আদালত। 3টা আদালতের মধ্যে এই আদালতটা আছে জাতিসংঘের মূল অর্গানগুলোর মধ্যে একটা হয়ে, বাকিগুলো নিজেদের মতো কাজ করছে। 3টা আদালতের দপ্তরই কিন্তু হেগ শহরটি নেদারল্যান্ডসে। এটা ফানি ওয়েতে মনে রাখা যায়। আমরা একটা কথা বলতে পারি, আমরা যদি 3টা আদালতের কোনো একটা আদালতে কোনো একটা মামলা নিষ্পত্তি করতে যাই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? হেগ শহরে। আমরা এই কথাটাই বলবো, যদি আইন ও বিচার চান তাহলে হেগে যান। কি বলবো আমরা?
আমরা বলবো যদি আইন ও বিচার চান তাহলে হেগে যান। তো হেগে কিন্তু আমি ওইভাবে লিখি নাই, আপনি যেভাবে ভাবছেন, আমি হেগ এই দিয়েছি। মানে আপনি 3টা প্রতিষ্ঠানে কোনো একটা মামলা করতে যাবেন, আপনাকে যেতে হবে হেগ শহরে। বাকিগুলো ওই ক্লাস থেকে দেখে নিয়ে আমি লিঙ্ক করেছি। আমরা এখন আইসিজেটা পড়াচ্ছি, যেহেতু আমরা এটা জাতিসংঘের পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি। আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এখানে বিচারক আছেন 15 জন, মেয়াদ হচ্ছে 9 বছর। কাজ হলো রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবে, বিভিন্ন সংস্থার অনুরোধে পরামর্শমূলক মতামত দেয়। এক্ষেত্রে বিভিন্ন সংস্থা বলতে জাতিসংঘের নিজস্ব সংস্থা বা অঙ্গ সংস্থাগুলোর কথা বলা হচ্ছে। আর বোল্ড যে কাজটা করে আইসিজে, সেটা হলো আইনি বিরোধ নিষ্পত্তি করবে, রাষ্ট্রসমূহের মধ্যে সীমানা বিরোধ নিষ্পত্তি করবে, এরপরে সমুদ্র সীমা এবং চুক্তি ব্যাখ্যা করবে। এই বিষয়গুলো আন্তর্জাতিক বিচারিক আদালত এটা নিষ্পন্ন করে। এই আদালত যে বিচার করবে, এই আদালতের কিন্তু কোনো বাধ্যতামূলক ক্ষমতা নেই। এই আদালতের মাধ্যমে কেউ যদি কোনো কিছু নিষ্পত্তি করতে চায়, তাহলে ওই দেশকে আগে এই আদালতকে অনুমোদন দিতে হবে যে আপনি আমার এই ঝামেলাপূর্ণ বিষয়টা সলভ করে দেন। আর এটাকে আমরা যদি ব্যাখ্যা দিতে চাই, আমরা বলতে পারি যে এই আদালতের বিচারের ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমত্ব এখানে বাধা। কারণ হচ্ছে কোনো রাষ্ট্রের উপর দিয়ে যেচে গিয়ে এই আদালত ওইখানে কোনো ল ইমপ্লিমেন্ট করতে পারবে না। সো রাষ্ট্রসমূহ আগে আদালতকে অনুমোদন দিতে হবে বা অনুমতি দিতে হবে, এরপরে এই রাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে বা অনুমতি সাপেক্ষে এই আদালত ওই সংশ্লিষ্ট বিষয়টা বিচার করবে। একটু আগে যে আইসিজে সম্পর্কে বলেছিলাম, ওই আইসিজে নিয়ে কথা বলা আছে জাতিসংঘ সনদের 92 থেকে 96 নং অনুচ্ছেদ অনুযায়ী। এই কথাটা তখন মিস করেছি, এখন দিয়ে দিয়েছি, অ্যাডজাস্ট করে নেন। আমরা এবার জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা অচি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল নিয়ে কথা বলবো। তবে একটু সাবধানে কথা বলবো, কারণ এটা এখন কার্যকর না। এটা কেন অকার্যকর? কারণ হচ্ছে 1994 সালে পালাউ নামে একটা দেশকে সে স্বাধীন ঘোষণা করবার মধ্যে দিয়ে তার কার্যক্রম শেষ। এখন একটা দেশকে স্বাধীন ঘোষণা করার মানেটা কি? মানেটা একটু ক্লিয়ার করছি, দেখেন। অচি পরিষদ নিয়ে কথা বলা আছে জাতিসংঘ সনদের 75 থেকে 91 নং অনুচ্ছেদে। এই অচি পরিষদের যে কাজ, সেই কাজটাকে একটু ব্যাখ্যা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে 11টা জায়গা ছিল, যে জায়গাগুলো স্বাধীনতার জন্য স্ট্রাগল করছিল, এদেরকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার দরকার ছিল। এইটাকে দেখভাল করার জন্য বা পেট্রোনাইজ করার জন্য একটা অর্গান ছিল জাতিসংঘে, সেটা হচ্ছে অচি পরিষদ। অচি পরিষদের অধীনে এই দেশগুলো ছিল বা এই অঞ্চলগুলো ছিল, যেগুলোকে বলা হচ্ছে ট্রাস্ট টেরিটরি। এই অচি পরিষদ এই অঞ্চলগুলোকে বিভিন্ন দেশের তত্ত্বাবধানে রেখেছিল এবং সময়ে সময়ে এগুলোকে আস্তে আস্তে স্বাধীন করে দিয়েছিল। সর্বশেষ যে দেশটা, সেটা হচ্ছে পালাউ। আমরা এখন দেখবো যে কোন ট্রাস্ট টেরিটরি কোন দেশের তত্ত্বাবধানে ছিল। এটা আমাদের পরীক্ষার জন্য এভাবে হুবহু দরকার নাই, আমরা জাস্ট এটা এনকাউন্টারে শিখবো কোন দেশ কার উপনিবেশ ছিল, এই বিষয়টা বোঝার জন্য বা মনে রাখার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স বর্তমান সময়ে পুরো ইনভিনসিবল একটা ফুটবল টিম। এই ইনভিনসিবল ফুটবল টিমে যতগুলো প্লেয়ার, তার মধ্যে 80-90% প্লেয়ারই বাইরের দেশগুলো থেকে আসছে। এখন বুঝবেন কোন প্লেয়ার কোন দেশ থেকে আসছে। পশ্চিম সামোয়া যে ট্রাস্ট টেরিটরি, এটা ছিল নিউজিল্যান্ডের তত্ত্বাবধানে বর্তমানে স্বাধীন দেশ সামোয়া হিসেবে পরিচিত। এরপরে তানজানিয়া, এটা ইউকের অধীনে ছিল, বর্তমানে তানজানিয়া নামে পরিচিত। এরপরে রুয়ান্ডা, উরুন্ডি, এখানে কিন্তু বুরুন্ডি নয়, এটা বেলজিয়ামের অধীনে ছিল। রুয়ান্ডা এবং বুরুন্ডি নামে দুইটা আলাদা দেশ হয়েছে 1962 সালে। এই কোয়েশ্চেনটা আমরা পরীক্ষায় ফেস করি যে রুয়ান্ডা বুরুন্ডি কার উপনিবেশ ছিল। এরপরে ব্রিটিশ ক্যামেরুন এবং ফ্রেঞ্চ ক্যামেরুন, নাম শুনে বুঝতে পারছেন কে কার উপনিবেশ ছিল বা কার তত্ত্বাবধানে ছিল। আর এই দুই দেশ মিলে ক্যামেরুন দেশ হয়েছে। এরপরে ব্রিটিশ টোগোল্যান্ড এবং ফ্রেঞ্চ টোগোল্যান্ডের মধ্যে ব্রিটিশ টোগোল্যান্ড ঘানার সাথে যুক্ত হয়ে গেছে, আর ফ্রেঞ্চ টোগোল্যান্ডটা বর্তমানে স্বাধীন। এরপরে পাপুয়া নিউগিনি, যে বর্তমান দেশ, আগে নাম ছিল নিউগিনি, অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে ছিল। ট্রাস্ট টেরিটরি স্বাধীন ঘোষণা করার পরে নাম হয়েছে স্বাধীন দেশ পাপুয়া নিউগিনি। বাকি যে 3টা ট্রাস্ট টেরিটরি, তার মধ্যে আছে নাউরু। নাউরু ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসের তত্ত্বাবধানে, বর্তমান নাম নাউরু। এরপরে মাইক্রোনেশিয়া ফেডারেশন বা মাইক্রোনেশিয়া যে দ্বীপপুঞ্জ, এটা ছিল পুরোটাই ইউএসের অধীনে। এখান থেকে 4টা দেশ, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া ফেডারেশন, নাউরু এবং পালাউ স্বাধীন হয়েছে। সর্বশেষ স্বাধীন হয়েছে পালাউ 1994 সালে। এর মধ্য দিয়ে ট্রাস্ট টেরিটরির কাজগুলো শেষ, অর্থাৎ অচি পরিষদের কাজ শেষ হয়ে গেছে। আর এ সময় থেকে অচি পরিষদ অকার্যকর, অর্থাৎ 1994 সালে পালাউকে স্বাধীন ঘোষণা করার মধ্যে দিয়ে অচি পরিষদ অকার্যকর হয়ে গেছে। এটা নিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। আর আরেকটা ট্রাস্ট টেরিটরি, সেটা ইতালির অধীনে ছিল, সেটা হচ্ছে ইটালিয়ান সোমালিল্যান্ড, বর্তমানে এটার নাম হচ্ছে সোমালিয়া। আমরা এবার জাতিসংঘের প্রাণ, জাতিসংঘের সচিবালয় নিয়ে কথা বলবো। সচিবালয় নিয়ে কথা বলতে গেলে সচিবালয়ের যারা মহাসচিব ছিলেন এবং আছেন, তাদের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। সচিবালয় সম্পর্কে বলা আছে জাতিসংঘ সনদের 97 থেকে 101 নং অনুচ্ছেদে। আর বর্তমান যিনি প্রধান নির্বাহী, তিনি হচ্ছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের প্রধান নির্বাহীর পদবি হচ্ছে মহাসচিব।
জাতিসংঘের মহাসচিব এখন পর্যন্ত 9 জন, তবে প্রথমে যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি গ্লেডউইন জেব। তিনি 24/10/45 থেকে 2/2/46 পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরে আমরা জাতিসংঘের অন্যান্য মহাসচিবদের সম্পর্কে জানবো। একটু বিস্তারিত আলোচনা আছে, একটু ভালোভাবে আমরা মাথা রাখার চেষ্টা করি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বেসিকলি তাদের দেশগুলো নাম নিয়ে প্রশ্ন আসে, এর পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের কাজ যেগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি, তার বাড়ি নরওয়ে। তিনি 46 থেকে 52 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরোধিতায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এটা কোরিয়া যুদ্ধ নিয়ে যখন জাতিসংঘ আমেরিকা ঘেঁষা পলিসি নিচ্ছিল, তখন সাবেক সোভিয়েত ইউনিয়ন এটার বিরুদ্ধে অবস্থান নিলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপরে দ্যাগ হ্যামারশোল্ড, তার বাড়ি সুইডেন। তিনি 18 সেপ্টেম্বর 1961 সালে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। 1961 সালে তিনি কঙ্গো সংকট সমাধান করতে গিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে 18 সেপ্টেম্বর 1961 সালে মৃত্যুবরণ করেন। এরপরে উথান্ট, এই উথান্ট ভদ্রলোক, তিনি একজন প্রাথমিক জীবনে স্কুল শিক্ষক ছিলেন। এর পরবর্তীতে মিয়ানমার থেকে স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে ছিলেন। সেখান থেকে তিনি আবার জাতিসংঘের মহাসচিব হন। তাহলে তার কামব্যাকটা কিন্তু হিউজ। এই ভদ্রলোক 61 থেকে 71 পর্যন্ত দায়িত্বে ছিলেন। তখন তার সময়ে কিউবার মিসাইল সংকট 1962 দেখা দেয়, সেটা তিনি সমাধান করেন। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তার সময়ে প্রশ্ন এটা আসে, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ট ছিলেন। এরপরে তিনি 1955 থেকে 1975 পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ যে চলেছিল, এই যুদ্ধে নেগোসিয়েট করেন। এরপরে কুট ওয়ালহেম, তার বাড়ি হচ্ছে অস্ট্রিয়া। তিনি 72 থেকে 81 পর্যন্ত দায়িত্বে ছিলেন। তিনি তার দেশের এক সময়কার প্রেসিডেন্ট ছিলেন। এরপরে পেরেজ দ্য কুয়েলার, তার বাড়ি পেরু। তিনি তার দেশের প্রধানমন্ত্রী হন। এরপরে ডক্টর বুট্রোস গালি, তিনি হচ্ছেন মিশরের লোক। এরপরে কফি আনান, তার বাড়ি ঘানা। কফি আনানের সময় MDG শুরু হয়েছিল 2000 থেকে 2015 পর্যন্ত। এরপরে বান কি মুন, তার বাড়ি দক্ষিণ কোরিয়া। তার সময় কিন্তু আবার SDG শুরু হয়েছিল। এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু। বর্তমান যিনি মহাসচিব তিনি হচ্ছেন আন্তোনিও গুতেরেস, তার বাড়ি পর্তুগাল। তিনি এর আগে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। আর তিনি বাংলাদেশের সফরে এসেছেন 2018 এবং 2025 সালে। এইবার জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কে আমরা জানব। জাতিসংঘের শান্তি মিশন বিষয়ক আলোচনা আছে জাতিসংঘ সনদের 39 থেকে 42 নং অনুচ্ছেদের মধ্যে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কিন্তু UNPKF, ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্স। প্রথম শান্তি মিশন ছিল UNTSO, যেটা 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। তাহলে জাতিসংঘের প্রথম মিশনের নাম হচ্ছে UNTSO 1948 সাল। তাহলে জাতিসংঘের প্রথম মিশনের নাম হচ্ছে UNTSO 1948। এরপরে এটা কিন্তু আবার দীর্ঘতম মিশন, অর্থাৎ 1948 সালে শুরু হওয়ার পর থেকে এখনও চলতেছে। এই পর্যন্ত মোট মিশন হয়েছে 72টি, তার মধ্যে শেষ হয়েছে 61টি এবং 11টি চালু আছে। আর শান্তি মিশনে বাংলাদেশ কিন্তু বড় একটা স্টেক হোল্ডার। তো শান্তি মিশনে বাংলাদেশ শান্তি মিশনের সদস্যপদ লাভ করে 1979 সালে। আর প্রথম শান্তি মিশনে বাংলাদেশ যায় 1988 সালে। সেই মিশনের নাম হচ্ছে ইউনিমগ মিশন। এখানে II, একটাতে ইরান আর একটাতে হচ্ছে ইরাক। মানে ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ চলতেছিল 1980 থেকে 1988 পর্যন্ত, এই যুদ্ধটা বন্ধ করার জন্য জাতিসংঘ যে মিশন হাতে নেয়, এই মিশনে বাংলাদেশ অংশ নেয়। শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনী না, বাংলাদেশের অন্যান্য বাহিনীরাও বিভিন্ন মিশনে যায়। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী 1988, এটা ইউনিমগ মিশন, 15 জন অফিসার গিয়েছিলেন। এরপরে বাংলাদেশ পুলিশ গিয়েছে 1989 সালে প্রথমবারের মতো। সেই মিশনের নাম ছিল UNTAG, এটা নামিবিয়াতে হয়েছিল। এরপর নৌবাহিনী এবং বিমান বাহিনী দুইটাই গিয়েছিল 1993 সালে। জাতিসংঘের বিভিন্ন মিশনে তারা অ্যাটাচড ছিল। এরপরে নারী পুলিশরা গিয়েছিল 2010 সালে। ওরা হাইতিতে গিয়েছিল, মিশনের নাম ছিল MINUSTAH, মিনুস্তা। এই মিনুস্তা মিশনে নারীরা অংশ নিয়েছিল। বর্তমানে শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে নেপাল, দ্বিতীয়তে আছে রুয়ান্ডা, তৃতীয়তে বাংলাদেশ, 4 নম্বরে ভারত এবং 5 নম্বরে পাকিস্তান। এখান থেকে প্রথম কে সেটা নিয়ে প্রশ্ন আসে। আর নিজের দেশ সম্পর্কে আমাদের জানা উচিত। বাংলাদেশ আছে 3 নম্বরে। জাতিসংঘের অনেকগুলো মিশনের মধ্যে আমাদের 2টা মিশন সম্পর্কে একদমই জানতে হবে। তার মধ্যে ফার্স্ট মিশন হচ্ছে UNTSO 1948, আর বাংলাদেশ প্রথম যে মিশনে যায় সেই মিশনটা হচ্ছে ইউনিমগ মিশন 1988। দুইটাকে মনে রাখার জন্য একটা সহজ ক্লু আছে। আমরা 2টা মিশন পাচ্ছি, একটা 48, একটা 88-তে। দুইটা শেষের দিকে তাকালে আমরা দেখব যে 8। তাহলে 48-এ মিশন শুরু করে তারা,
আমরা কবে প্রথম যাই? 1988 সালে। ওদেরটা ছিল ইউএনটিএসও, আমাদেরটা হচ্ছে ইউনিমগ। জাতিসংঘের বিভিন্ন সংস্থার নোবেল পুরস্কার লাভ নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে, এটাও একটু জেনে নেওয়া উচিত। জাতিসংঘের একটা সংস্থা আছে ইউএনএইচসিআর, এটা এই পর্যন্ত সর্বোচ্চ 2বার নোবেল পুরস্কার পেয়েছে, 1954 এবং 1981 সালে। সর্বোচ্চ বলতে জাতিসংঘের হয়ে সর্বোচ্চ। এর বাইরে আইসিআরসি বা রেড ক্রস এই পর্যন্ত সবচেয়ে বেশি 3বার নোবেল পুরস্কার পেয়েছে। ইউনিসেফ 1965 সালে পেয়েছে, আইএলও 1969 সালে, ইউএনপিকেএফ বা শান্তিরক্ষী বাহিনী পেয়েছে 1988 সালে, জাতিসংঘ নিজেই পেয়েছে 2001 সালে, আইএইএ পেয়েছে 2005 সালে, আইপিসিসি পেয়েছে 2007 সালে, ওপিসিডব্লিউ পেয়েছে 2013 সালে, আর ডব্লিউএফপি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ওরা পেয়েছে 2020 সালে। বাংলাদেশ স্বাধীনতার পরপরই জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করে 8 আগস্ট 1972 সালে। তার 2 দিন পরেই আমাদের বর্তমান সময়ের সবচেয়ে ভালো বন্ধু দেশের একটা দেশ চায়না ভেটো প্রদান করে, বাংলাদেশকে সদস্যপদ দিবে না। তো চায়না ভেটো প্রদান করে 10 আগস্ট 1972 সালে। এরপরে 17 অক্টোবর 1972 সালে বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে। এতে আমাদের কিছুটা সান্ত্বনা আসে এবং আমরা ভবিষ্যতে বুঝতে পারি যে আমরা হয়তো ভবিষ্যতে সদস্যপদ পেয়েই যাবই। এরপরে 17 সেপ্টেম্বর 1974 সালে এই সময় জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশন বসে, আর এই অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে। বাংলাদেশের পাশাপাশি 137তম সদস্যপদ লাভ করে গ্রেনাডা এবং 138তম সদস্যপদ লাভ করে গিনি বিসাউ। এই একই অধিবেশনের 25 সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ যেহেতু সদস্যপদ লাভ করে ফেলেছে, তো বাংলাদেশের যিনি সরকার প্রধান থাকবেন তিনি কিন্তু ভাষণ দিবেন। তো তখনকার সময় সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 1976 সালে 31 সাধারণ পরিষদে ফারাক্কা ইস্যু নিয়ে আলোচনা হয়। তাহলে জাতিসংঘে ফারাক্কা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তার 2 বছর পরেই 1976 সালে 31তম অধিবেশনে। এরপর 1986 সালে বাংলাদেশ একটা রিমার্কেবল কাজ করে, সেটা হলো 41তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে 2026 সালে এই বছর 81তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খলিলুর রহমান। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনকার সাম্প্রতিক ইস্যু হিসেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি দেশ এবং অস্থায়ী সদস্য 10টি দেশ। এই অস্থায়ী সদস্যগুলোর মেয়াদ 2 বছর। এগুলো অ্যালফাবেটিক অর্ডারে 5টা জোন থেকে নির্বাচিত হয়। এই অস্থায়ী দেশ হিসেবে বাংলাদেশও কিন্তু 2বার নির্বাচিত হয়েছিল। প্রথমবার নির্বাচিত হয়েছিল 1978 সালে, দায়িত্ব পালন করেছিল 1979 থেকে 80 সেশন 2 বছর। আর দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিল 1999 সালে, দায়িত্ব পালন করেছিল 2000 এবং 2001 সেশন 2 বছর। 2001 সালে বাংলাদেশের একজন, তখন তিনি স্থায়ী প্রতিনিধি ছিলেন, তার নাম হচ্ছে আনোয়ারুল করিম চৌধুরী। তিনি নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কিন্তু 1 মাস, সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ 1 বছর। এখানে আমরা আরেকটা প্রসঙ্গ পাচ্ছি, জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি যিনি ছিলেন তিনি হচ্ছেন এস.এ. করিম। বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে আর বর্তমান আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশের রাবাব ফাতিমা। তো আমরা বিশাল একটা ম্যারাথন ক্লাস শেষ করলাম। জাতিসংঘের এই আলোচনায় যদি আমরা কোনো প্রশ্ন পরীক্ষায় ফেস করি, ইনশাল্লাহ আমরা ওই প্রশ্নটা এবার পারবই। পাশাপাশি রিটেন পরীক্ষারও আমাদের একটা ভালো ধারণা হয়ে গেল। তো আপনারা যদি এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটা পেতে চান, তাহলে এই ক্লাসটা শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনশট দিলেই আমি সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে পিডিএফটা দিয়ে দিব। আর যদি আপনি জেনারেল নলেজে নিজেকে এভাবে হিরো বানিয়ে ফেলতে চান বা হিরোইন বানিয়ে ফেলতে চান, তাহলে আমার চলমান কোর্সে যুক্ত হন। চলমান কোর্সে যুক্ত হতে কিংবা পিডিএফ পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। আবার কথা হবে কোনো ক্লাসে, নতুবা আমার প্রাইভেট ব্যাচে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।